সালামু আলাইকুম। আমি মোহাম্মদ রাকিবুল ইসলাম। আজকে তোমাদের সাথে রুয়েট অর্থাৎ আমার বিশ্ববিদ্যালয়, আমি বর্তমানে রুয়েটে সিভিল ইঞ্জিনিয়ারিং পড়াশোনা করতেছি। আমার বিশ্ববিদ্যালয় রুয়েটের 19-20 সেশনে যে ভর্তি পরীক্ষা প্রশ্নটা আসছিল, সেই প্রশ্নপত্র নিয়ে আলোচনা করব। সবগুলো প্রশ্ন আমি ধরে ধরে সমাধান করে দেখাবো। তো সম্পূর্ণ ভিডিওটি দেখবা। আর তোমরা যারা ভার্সিটি প্রস্তুতি নিচ্ছ এবং কৃষি প্রস্তুতি নিচ্ছ, তারা এবং ইঞ্জিনিয়ারিং প্রস্তুতি নিচ্ছ, তারা সকলে আমার চ্যানেলের ভিতর যে দেখতে পারো, আমি প্লে লিস্টে সবগুলা ভিডিও সাজিয়ে রেখেছি। এবং তোমরা যদি কষ্ট করতে না চাও, তাহলে ডিসক্রিপশনে দেখতে পারো। আর ডিসক্রিপশনে সকল ভিডিওর প্লে লিস্ট আমার দেওয়া আছে। সেখান থেকে তোমরা তোমাদের যেটা প্রয়োজন সেই ভিডিওটা দেখে নিতে পারো। চলো, আমরা আর কথা বাড়াবো না, আমরা প্রশ্ন সমাধান করা শুরু করে দিব রুয়েট 19-20 সেশনে। ঠিক আছে? এই হচ্ছে রুয়েট 19-20 সেশনের প্রথমে আমরা পড়াবো কি পদার্থবিজ্ঞান। ঠিক আছে? প্রথমে দাঁড়াও, আমি একটু ক্রিয়া করে নেই না। ঠিক আছে, দেখো, প্রথমে পদার্থবিজ্ঞান পড়াবো। সবগুলো কোনো এখানে সহজ কঠিন সব মিলিয়ে প্রশ্ন আছে, দেখতে পারো। একটি দালানের ছাদের সাথে লাগানো 5 মিটার লম্বা একটি মই অনুভূমিকের সাথে 30 ডিগ্রি কোণ করে আছে। 60 কেজি ভরের এক ব্যক্তি 25 কেজি ভরের ওজন সহ 10 সেকেন্ডে ছাদে উঠলে তার অশ্বক্ষমতা কত? আচ্ছা, মনে করো একটা এই হচ্ছে ওয়ালের সাথে আর একটা মই আছে হচ্ছে এইভাবে। এভাবে না আঁকায়, আমি চিত্রটা একটু ঘুরে আঁকাই। ঠিক আছে? ঠিক আছে, এই হচ্ছে তোমার মইটা। এখন মইটা অনুভূমিকের সাথে 30 ডিগ্রি কোণ তৈরি করছে, তার মানে এই যে এখানে 30 ডিগ্রি তৈরি করছে। আর লোকটা কি, আমার এখানে একটা লোক আছে। এই লোকটা হচ্ছে আমাদের কত, 60 কেজি আর হচ্ছে 25 কেজি ভর, তাহলে আমাদের হচ্ছে 85 কেজি ভর আছে। ঠিক আছে, 85 কেজি। এখন মইটির লম্বা কতটুকু? এইটুকু হচ্ছে আমাদের লম্বা। মইটি হচ্ছে 5 মিটার লম্বা, তাহলে আমাদের এটা কি হবে? এটা হবে হচ্ছে এখানে সম্পর্ক কি, সাইন থিটা সমান কি, সাইন থিটা সমান লম্ব বাই ভূমি। লম্ব এটা ধরো আমাদের এইচ, তাহলে এইচ ডিভাইডেড বাই লম্ব বাই অতিভুজ। সরি, সাইন থিটা সমান লম্ব বাই অতিভুজ, তার মানে আমাদের এইচ সমান 5 sin 30। ঠিক আছে? এখন এটা তো আমি তোমাদেরকে দেখাচ্ছি, দেখো, আমি যখন দেখাবো তোমাদেরকে ডিটেলস এ দেখাবো, কিন্তু তোমরা যখন সলভ করবে তখন তো এত ডিটেলস লাগবে না। তোমরা জাস্ট মানে তাকে বুঝাইয়া দিতে পারলে হয়েছে, এবং তাকে অ্যান্সার সঠিকটা দেখা দিতে পারলে হয়েছে। তাহলে আমাদের ক্ষমতা চাইছে, অশ্ব ক্ষমতা চাইছে। আগে ক্ষমতা বের বের করবো। ক্ষমতা পি সমান কি জানি, mgh ডিভাইডেড বাই টি। যেহেতু আমাদের এইচ সমান এস সাইন থিটা, তাহলে এটা তোমরা সরাসরি লিখতে পারো mgh ইন্টু সাইন থিটা ডিভাইডেড বাই সাইন থিটা। থিটাই লিখি একবারে ডিরেক্ট, সাইন থিটা ডিভাইডেড বাই টি। তাহলে আমরা হচ্ছে কার মানগুলো বসাই দেই। এম আমাদের কত, 85 কেজি, গুণন হচ্ছে জি কত, 9.8 ইন্টু এস। এস কত, 5 মিটার, অর্থাৎ মোয়ের দৈর্ঘ্য 5 মিটার, আর সাইন 30 অর্থাৎ হচ্ছে 1/2। ঠিক আছে? সাইন 30 মান কত, হাফ। আর টি টি কত, সময় কত দেওয়া আছে, 10 সেকেন্ডের। লোকটা এইখান থেকে এই এ বিন্দু থেকে বি বিন্দুতে উঠছে। ঠিক আছে? তাহলে এটা হচ্ছে আমাদের টি হচ্ছে 10 সেকেন্ড। এখন অশ্ব ক্ষমতা বের করতে বলছে, তাহলে অশ্ব ক্ষমতা আমরা ডিরেক্ট বের করতে চাইলে 746 দ্বারা ভাগ করে দেবো, তাহলে এটার অ্যান্সার কত আমাদের আসবে? তোমরা ক্যালকুলেটর ব্যবহার করো। ঠিক আছে? আমি একটু তোমাদেরকে ক্যালকুলেটর ফাস্ট করে দিচ্ছি। 85 ইন্টু 9.8 ইন্টু 0.5 ইন্টু 5 ডিভাইডেড বাই 10 ইন্টু 746। এটার উত্তর আসলো হচ্ছে আমার 0.279, 279 হর্স পাওয়ার। ঠিক আছে? হর্স পাওয়ার, এইচপি, 279 হর্স পাওয়ার। এখন কথা হচ্ছে, এটা আমি ক্যালকুলেটর আমার স্ক্রিনেও আছে, কিন্তু ওটা করতে একটু টাইম লাগে, এই কারণে আমি হ্যান্ড ক্যালকুলেটর মানে জাস্ট আমি দেখা দিচ্ছি। পরে এগুলো তো ক্যালকুলেশন তোমরা করতেই পারো। তাহলে 1 নম্বর প্রশ্নটা শেষ। এখন 2 নম্বর প্রশ্নটা আসলে, এগুলা কিন্তু সবগুলো কোশ্চেন ব্যাংক সলভ, মানে এই যে দেখতে পাচ্ছ আমার চ্যানেলের লোগো দেওয়া আছে, কোশ্চেন ব্যাংক সলভ, এখানে তোমরা ভিজিট করতে পারো চাইলে। মনে করো পৃথিবীর কেন্দ্র দিয়ে এক ব্যাসে পৃথিবীর কেন্দ্র দিয়ে এর ব্যাসের এক প্রান্ত থেকে অপর প্রান্ত পর্যন্ত একটি টানেল খনন করা হলো। তারাও আমরা একটু পৃথিবী আঁকায় নেই। মনে করো আমাদের পৃথিবী, এটা হচ্ছে আমাদের কেন্দ্র। বলছে যে একটা টানেল খনন করছে। মনে করো এই যে একটা টানেল, আমি জাস্ট তোমাদেরকে চিত্রটা আঁকায় ভিজুয়ালাইজ করানোর চেষ্টা করতেছি জাস্ট। মনে করো একটা টানেল আছে আর কি, এর ভিতর দিয়ে এই টানেলে একটি পাথর ফেললে এর গতি কি হবে? মনে করো এখান থেকে একটা পাথর ফেলছো, এম ভরের একটা পাথর ফেলছো। ঠিক আছে? এর গতি কি হবে? পাথরটি সরল দোলন গতির পর্যায় কাল
নির্ণয় করো। আচ্ছা, তাহলে আমাদের গতি চাইছে। আচ্ছা, আমরা একটু খেয়াল করি। এখানে আমাদের গতি বলতে আমরা ত্বরণ বের করতে পারি, বেগও বের করতে পারি। প্রথম আমরা ত্বরণ বের করবো। আচ্ছা, আমাদের মনে করো এই মানে এইখানে এই বিন্দুটা হচ্ছে আমাদের এক্স বিন্দু, এক্স পয়েন্ট। সরি, এইখান থেকে আমাদের এই দূরত্বটা হচ্ছে আমাদের এক্স পয়েন্ট, ঠিক আছে? এখন এই জায়গায় আমাদের অভিকর্ষ ত্বরণ কত, আগে সেটা আমাদেরকে বুঝতে হবে। তাহলে এই এক্স পয়েন্টে অভিকর্ষণ, জি অফ এক্স, এক্স পয়েন্টে আমাদের অভিকর্ষ ত্বরণ 4/3 পাই রো জি ইন্টু আর মাইনাস এক্স, ঠিক আছে? আর মাইনাস এক্স, তাই না? এক্স পয়েন্টে অভিকর্ষ ত্বরণ হচ্ছে 4/3 পাই রো জি ইন্টু আর মাইনাস এক্স। তাহলে আমাদের যদি এটা হয় আমাদের, সরি, আর মাইনাস এইচ, এইটুকু আমাদের হচ্ছে এইচ। আর তাহলে আমাদের আর মাইনাস এইচ মানে কি? 4/3 পাই রো জি। আর মাইনাস এইচ মানে কি? এই পুরাটা থেকে এই, আমি একটু কালারটা চেঞ্জ করে নেই। দেখো, এই পুরোটা থেকে আমাদের যদি এইচ অংশ বাদ দেওয়া হয় তাহলে কি থাকে? আমাদের এইচ অংশ, এক্স অংশ থাকে না? তাহলে আমরা এটা লিখতে পারি। তাহলে আমাদের এক্স পয়েন্টে আমাদের জি, এর মান পেয়ে গেছে, ঠিক আছে? এখন বলছে এইটা নাহলে একটা বস্তু ফেলা হয়েছে, তাহলে এম বড়ের একটা বস্তু, এটার উপর কত বল প্রয়োগ করবে? তাহলে এফ সমান কি জানি আমরা? এম জি জানি, তাই না? আবার এটা সমান, এটা আমরা ত্বরণ, ত্বরণ লিখতে পারি, তাই না? তাহলে এ পয়েন্টে আমাদের বল কত, এই বস্তুটির বল কত? এফ সমান এম জি বা এফ সমান এম এ। তাহলে এটা সমান লেখা যায় 4/3 পাই রো জি এম ইন্টু এক্স, লেখা যায় তো? এই যে এখানে জাস্ট এম দ্বারা গুণ করে দেওয়া হয়েছে। এখন এই এফ সমান আমরা আবার কি জানি? কে এক্স লেখা যায় না? যেহেতু আমাদের সরল দোলন গতির কথা বলে দিছে, তাহলে এফ সমান কে এক্স লেখা যায় কিন্তু, তাই না? লেখা যায়। এখন এইটা আর এইটা এখান থেকে আমরা একটু দেখি। তাহলে এখান থেকে যদি আমরা দেখি তাহলে এ সমান আমরা কি পেলাম? কে বাই এম ইন্টু এক্স। তাহলে এইটিকে আমাদের এই পাথর বস্তুটা, মানে এই যে পাথরটা ফেলছে, এই পাথরটার গতি, ঠিক আছে? এ পর্যন্ত ক্লিয়ার? এখন, এখন একটু খেয়াল করো। এরপর আমাদের বলছে হচ্ছে পাথরটির পাথরটির সরল দোলনগতির পর্যায়কাল কত? আচ্ছা, পর্যায়কাল টি সমান কি জানি? 2 পাই বাই ওমেগা, 2 পাই ডিভাইডেড বাই ওমেগা জানি, তাই না? 2 পাই বাই ওমেগা। এখন কথা হচ্ছে এখানে আমরা আরেকটা জিনিস জানি, কি জানি? দাঁড়াও, আমি একটু ছোট করে নেই স্ক্রিনটা, তাহলে আমার জন্য একটু সুবিধা হবে। হ্যাঁ, তোমরা আশা করি দেখতে পাচ্ছ। দেখো, এখান থেকে আরেকটা জিনিস লেখা যায়। এখান থেকে এই এ সমান কে বাই এম সমান কি জানি আমরা? কে বাই এম সমান ওমেগা স্কোয়ার জানি না? তাহলে ওমেগা স্কোয়ার এক্স। আবার এই দুটা থেকে আমরা কি পাই? দেখো তো, কে সমান আমরা কি পাই? 4/3 পাই রো জি এম, এটাই তো পাই, তাই না? 4/3 পাই রো জি এম, এটা পাই না? কারণ এই যে কে থেকে তো আমরা এটাই পাই, কারণ এক্স আর এক্স বাদ দিল গেল, ঠিক আছে? এখন 2 পাই বাই ওমেগা, এখান থেকে আমরা আসি টি সমান কি? 2 পাই বাই ওমেগা। আর ওমেগা সমান এটা এভাবে লেখা যায় 2 পাই রুট ওভার কে বাই এম, ঠিক আছে? রুট ওভার কে বাই এম, এটাই তো লেখা যায়। তাহলে আমরা একটু বসাই। 2 ইন্টু রুট ওভার কে কত? 4/3 পাই রো জি ইন্টু এম ডিভাইডেড বাই এম। তাহলে এই এম আর এম কাটা গেল, তাহলে আমাদের কত থাকলো উত্তর? তোমরা একটু মানটা বসাই দেই। তাহলে 2 পাই ইন্টু রুট ওভার 4/3 পাই রো কত? রো হচ্ছে গিয়ে 5,500। আমি একটু জাস্ট বলে দিচ্ছি, 5,500। জির মান তো জানো, 6.673 ইন্টু 10⁻11, ঠিক আছে? মানটা আমরা একটু বসায় দেই এখন ক্যালকুলেটারে। 2 পাই ইন্টু রুট ওভার, ক্যালকুলেটারে কিন্তু তোমাদেরকে ফার্স্ট হতে হবে। পাই রো, রো হচ্ছে 5,500, জি, জি হচ্ছে 6.673 ইন্টু 10⁻11। কত আসলো এটা? আমাদের এটা আসলে হচ্ছে, দেখো একটু দুঃখিত আমি, আহ, খেয়াল করো তাহলে এবার। টি সমান কি জানি? 2 পাই বাই ওমেগা। আর এটা সমান কি জানি? 2 পাই ইন্টু রুট ওভার এম বাই কে। এটাই তো জানি আমরা সূত্র অনুসারে, তাই না? তাহলে আমরা একটু মানটা বসাই। 2 পাই ইন্টু রুট ওভার এম, এম তো আমরা বসাইলাম। কে এর মান কত পাইলাম এখান থেকে? কে সমান পাইলাম না? 4/3 পাই রো জি ইন্টু এম। তাহলে আমরা এই এম আর এম কাটা গেলে আমরা একটু মানটা বসাই দেই এখন।
মানটা একটু বসায় দিলে তোমাদের এই অঙ্ক শেষ। এই অঙ্ক নিয়ে অনেকেই ভেজাল মনে করো, কিন্তু আসলে এই অঙ্কটা অত কঠিন না। রুট ওভার থ্রিটা উপরে যাবে, 3 ÷ 4 পাই, রো কত 5,500, ঠিক আছে। আর জির মান তো জানোই, 6.673 ইন্টু 10⁻11। জাস্ট মানটা বসায় দিলে এখানে ক্যালকুলেটর বসায় দেবো। ক্যালকুলেটর কিন্তু তোমাদের ফার্স্ট হতে হবে, তাহলে 2 পাই ইন্টু রুট ওভার 3 ÷ 4 পাই, 4 পাই রো হচ্ছে 5,500 ইন্টু জি, জি হচ্ছে 6.673 ইন্টু 10⁻11। তাহলে এটার উত্তর আসলো কত? 5,067, ঠিক আছে, 5,067.49। এটা আমাদের উত্তর হবে। এটা কি আমাদের পর্যায়কাল, তাহলে সেকেন্ডে উত্তর হবে। ঠিক আছে। ঘনত্ব দেওয়া আছে দেখো, 5.5 ইন্টু 10⁻³ এটাও ঘনত্ব না দেওয়া থাকলে তোমরা একটু মুখস্থ করে নিবা। তাহলে ক্লিয়ার এই প্রশ্নটা? আমি একটু আরেকবার বুঝিয়ে দিচ্ছি। তাহলে আমাদের এখানে মনে করো এক্স পয়েন্টে আমাদের অভিকর্ষ ত্বরণ বের করব। অভিকর্ষ ত্বরণ জি অফ এক্স সমান কি জানি, 4/3 পাইরো আর, পাইরো জি ইন্টু r - h। আরটা হচ্ছে ব্যাসার্ধ, এইচটা হচ্ছে পৃথিবীর মানে উপর থেকে কতটুকু দরকার, মনে করি আমার মাথাটা পৃথিবী এইখান থেকে কতটুকু ভিতর দিকে আমি আছি, এটা হচ্ছে তোমাকে নির্ণয় করতে হবে। তাহলে 4/3 পাইরো জি ইন্টু এক্স r - h সমান লেখা যায় এক্স। এখন আমাদের একটা বিষয়, এফ সমান একটা বস্তু যদি ফেলা হয় ওই জায়গায়, তাহলে তার উপর একটা বল কাজ করবে, অভিকর্ষ বল। সেই বলটাকে এফ সমান এম জি, অথবা এফ সমান এম এ, যেহেতু আমরা এটাকে এ দ্বারা প্রকাশ করছি, তাহলে এটা সমান কি লেখা যায়, 4/3 পাই রো জি ইন্টু এম এক্স। আবার এটা সমান, আবার কি বলছে, এটা আবার একটা সরল দোলন পর্যায়কাল, মানে সরল দোলন একটা গতি সৃষ্টি করবে। তাহলে এই এফ সমান আমরা কে এক্স লিখতে পারি। তাহলে এই যে এই এফ সমান এম এ আর এফ সমান কে এক্স, এখান থেকে এ সমান লেখা যায় কে বাই এম ইন্টু এক্স। ঠিক আছে, এটা হচ্ছে আমাদের এই পাথরটার গতি। বুঝতে পারছো? এখন এ মানে এক্স এর মান বসাইলে পারে তুমি এক্স এর মান, আর এম এর মান বসাইলে পারে তুমি এই পাথরটার গতি পেয়ে যাবে। ঠিক আছে। আর এ সমান, তাহলে আমরা কি কি পাই, ওমেগা স্কয়ার এক্স। এখন এইটা, এখন এইটা, এইটা আর এইটা অংশটা দাঁড়াও, এই যে এই অংশটা আর তুমি এই অংশটা মিল করলে পারে, এই অংশটা আর এই অংশটা মিল করলে পারে কে সমান 4/3 পাইরো জি এম পাওয়া যায়। এখন আমাদের পর্যায়কাল ধর্ম গতিকালের পর্যায়কাল সিস্টেম। তাহলে টি সমান আমরা কি জানি, টি সমান 2 পাই বাই ওমেগা। তাহলে টি সমান আমরা লেখা যায় 2 পাই ইন্টু রুট ওভার এম বাই কে। এখন এম এর মান, এম তো এম, আর কে এর মান আমরা কি পাইলাম, 4/3 পাইরো জি ইন্টু এম। তাহলে মানটা বসায় দিলে পারে আমরা একটু দেখি, খেয়াল করো। এবার মান জাস্ট বসায় দিছি, আহ, সবকিছু বসায় দিছি, তারপর দেখো 5,067.49 উত্তর আসছে। এটা আমাদের কারেক্ট উত্তর হবে। ঠিক আছে, এটা আমাদের কারেক্ট উত্তর হবে। এরপরে প্রশ্নটা, এরপরে প্রশ্নটা আছে 3 নাম্বার, দেখো। সবগুলো প্রশ্ন কঠিন হয় না, কিছু প্রশ্ন সহজ কঠিন মিলাই আছে। 27 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রার গ্যাসকে কত তাপমাত্রায় নেওয়া হলে গড় বেগ, 27 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রার গ্যাসকে কত তাপমাত্রায় নেওয়া হলে গড় বেগ দ্বিগুণ হবে। আচ্ছা, গড় বেগ বলতে সিআরএমএস বেগ বোঝাইছে। তাহলে সিআরএমএস বেগ সমান কি জানি আমরা, √3 RT/এম, এটাই তো জানি, তাই না? তাহলে এখানে তাপমাত্রার কথা বলছে, আবার বেগের কথা বলছে, তাহলে সিআরএমএস এর সাথে তাপমাত্রার কি সম্পর্ক, রুটের সম্পর্ক, তাই না? রুট ওভার এবং সমানুপাতিক সম্পর্ক। তাহলে C1/C2 সমান কি লেখা যায়, √T1/T2, T1/T2। তাহলে আমাদের C1 কি বলছে এখানে, গড় বেগ দ্বিগুণ হবে, তার মানে প্রথমে আমাদের কি হবে 1, পরবর্তীতে কি হবে 2 হবে। √T1 কত, 27 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রার গ্যাসকে, তার মানে T1 হচ্ছে আমাদের 27 ডিগ্রি, অর্থাৎ হচ্ছে 300 কেলভিন ডিভাইডেড বাই T2, টি দ্বারা প্রকাশ করলাম। এটা যদি আমরা T2 ডিরেক্ট ক্যালকুলেটর বসায় দিই, অথবা এমনিও বের করা যায়। এই স্কোয়ারটা যদি, রুটটা যদি তুলে দিই, উভয় পক্ষে যদি স্কোয়ার করি, 1/4 1/4 হবে। ঠিক আছে, না এটা ক্যালকুলেশন করলে তুমি আর কি 1200 পাবা, আর কি 1200 কেলভিন পাবা। কিন্তু এখানে তুমি 1200 কেলভিন না বের করে এখানে তুমি ডিগ্রিতে বের করে দিবা। ঠিক আছে, 1200 কেলভিন মাইনাস হচ্ছে 273, কত হবে, আহ 923 হবে সম্ভবত, 923 সম্ভবত হবে। এটা তুমি আর কি ক্যালকুলেটার করতে পারবে, এটা খুব আহামরি কিছু না। তাহলে 3 নাম্বার শেষ।
4 নাম্বার, আমার বিশ্ববিদ্যালয়ের প্রশ্ন ভালোই সহজ আসছিল আগে। কোন একটি ধাতুর আলোক তড়িৎ কার্য অপেক্ষক 3.45 ইলেকট্রন ভোল্ট সবচেয়ে বেশি কত তরঙ্গ দৈর্ঘ্য বিশিষ্ট ফোটন এর ধাতু থেকে ফটো ইলেকট্রন নিঃসরণ হয়। অর্থাৎ আমাদের তরঙ্গ দৈর্ঘ্য চাইছে, তাহলে আমাদের কি দেওয়া আছে, ওমেগা নট দেওয়া আছে, কার্য অপেক্ষক ওমেগা নট। তাহলে এখান থেকে আমরা কি পাই, এইচ এফ নট পাই, সূচন কম্পাঙ্ক যেটা আর কি। আবার এটার সমানই লেখা যায় এইচ সি ডিভাইডেড বাই ল্যামডা নট। ঠিক আছে, এইচ সি ডিভাইডেড বাই ল্যামডা নট তো পাই আমরা, তাই না? এইচ সি ডিভাইডেড বাই ল্যামডা নট। তাহলে আমাদের কি চাইছে, ল্যামডা নট বের করতে বলছে, তাহলে ল্যামডা নট সমান লেখা যায় এইচ সি ডিভাইডেড বাই ওমেগা নট। তাহলে আমরা মানটা বসে দেই। এইচ এর মান, এইচটা কি, এইচটা হচ্ছে আমাদের প্লাঙ্কের ধ্রুবক 6.626 ইন্টু 10⁻³ জুল সেকেন্ড। একক বসালেও পারো, নাও বসাতে পারো। সি হচ্ছে আলোর বেগ, 3 × 10⁸ মিটার পার সেকেন্ড, ডিভাইডেড বাই ওমেগা নট। ওমেগা নট হচ্ছে এখানে আমাদের কার্য একক, এটা সমান কত দেওয়া আছে, 3.45। এখন ইলেকট্রন ভোল্ট, তাহলে এটা কি আমাদের জুলে নিতে হবে, তাহলে 1.6 ইন্টু 10⁻⁹ দ্বারা গুণ করতে হবে, 10⁻⁹ দ্বারা গুণ করতে হবে। এটা করে আমরা দেখি কত আসে। তাহলে এগুলো একটু ফাস্ট করতে হবে। 6.626 ইন্টু 10⁻34 ইন্টু 3 × 10⁸ ডিভাইডেড বাই 3.45 ইন্টু 1.6 ইন্টু 10⁻⁹। ঠিক আছে, দেখো এটা আমার আসছে হচ্ছে 3.601 ইন্টু 10⁻⁻7, এত কি মিটার আসছে। এখন এটা এভাবেও রাখতে পারো, চাইলে তুমি 10 দ্বারা গুণ করে, মানে 10 দ্বারা গুণ করলে পরে আমাদের কি আসবে, অ্যাংস্ট্রমে আসবে। ঠিক আছে, অ্যাংস্ট্রমে আসবে। তাহলে আমি একটু গুণ করে দেই। এটা 10⁻10 দ্বারা গুণ করে দিলে পরে আমাদের কত আসে, 3601 অ্যাংস্ট্রম। এটা আমাদের সঠিক উত্তর। 4 নাম্বার গেল, 5 নাম্বার। আচ্ছা, 5 নাম্বার প্রশ্নটাও বেশ সহজ, একটু খেয়াল করো। তোমরা চ্যানেলের ভিতর যাও, গেলে পরে দেখবো অনেক প্রশ্ন সমাধান করে দিয়ে রাখছি, আমি অনেক প্রশ্ন সমাধান করে দিয়ে রাখছি। ঠিক আছে, একটু জাস্ট ঘুরে আসো চ্যানেলের ভিতর। আচ্ছা, খেয়াল করো। 5 নম্বর প্রশ্নটা বলছে, কোন তলে চলমান একটি বস্তুর অবস্থান ভেক্টর দেওয়া আছে কত, আমাদের অবস্থান ভেক্টর আর দেওয়া আছে কত, 12√t প্লাস T টু দি পাওয়ার 3/2 জে ক্যাপ। ঠিক আছে, এখানে আমি ক্যাপ ব্যবহার করব না, কারণ আমার লেখা অসুবিধা হয়ে যায়। তো আমি এটা করতেছি। আচ্ছা দেখো, সর্বনিম্ন বস্তুটির সর্বনিম্ন গতি এবং এই গতিতে থাকার সময় বস্তুটির অবস্থান, গতি মানে কি বের করতে বলছে, ভি বের করতে বলছে, তাই না? তাহলে এখন আমাদের সর্বনিম্ন আবার গতি বলছে, আবার সেই সময় আবার অবস্থানটাও জানতে চাইছে, তাই না? তাহলে আগে ভিটা বের করি। আচ্ছা, আমরা এখানে আমাদের আর দেওয়া আছে, আর কে যদি আমরা ডিফারেন্সিয়েশন করি টির সাপেক্ষে, তবেই তো আমরা ভি পাই, তাই না? তাহলে এটাকে যদি ডিফারেন্সিয়েশন করি, ডিডি অফ টি ইন্টু 12√t ডিভাইড আই প্লাস T টু দি পাওয়ার 3/2 জে। দেখো এগুলো তোমরা ক্যাপ দিবা, না হলে কিন্তু আবার ভুল হয়ে যাবে। তাহলে 12√t এটাকে আমরা যদি করি, ডিফারেন্সিয়েশন করি, তাহলে কি হয়, √x এর ডিফারেন্সিয়েশন কি, 1/2√x, তাই না? তাহলে 12 ডিভাইডেড বাই 2√t প্লাস 2 টু দি পাওয়ার 3/2, তাহলে আমাদের এটা কি হবে, ডিফারেন্সিয়েশন করলে 3/2 ইন্টু T টু দি পাওয়ার 3/2 - 1 জে। এটা সমান আমরা লেখা যায় হচ্ছে 6√t প্লাস 3/2, 3/2 থেকে আবার ফের 1 বাদ দিলে এবার কত হয়, হাফ থাকে, তাহলে এটা √t থাকে, তাই না? √t/j, এখানে আই লিখে নেই না। আচ্ছা, এখন এটা তো আমাদের ভি বের হলো, এটা সমান আমাদের কি বের হলো, ভি। কিন্তু ভি তো আমাদের ভেক্টর রাশি বের হলো, আমাদের কি দরকার, সাধারণ স্কেলার ভেক্টর দরকার, তাই না? স্কেলার গতি বেগ দরকার। তাহলে এটাকে আমরা কি করব, মডুলাস করে দিব। তাহলে এটাকে মডুলাস করলে পরে এই যে এটাকে যদি মডুলাস করে দেই, তাহলে আমরা এটা পেয়ে যাবো। তাহলে আমরা এটা সমান কি লেখা যায়, 6√t এর হোল স্কোয়ার প্লাস 3/2 ইন্টু √t এর হোল স্কোয়ার সমান √ওভার 36 ডিভাইডেড বাই টি প্লাস 9/4 ইন্টু টি। এটা হয় আমাদের ভি।
দেখো তোমরা প্রশ্নটা দেখো, তোমরা জাস্ট অ্যান্সারটা দেখতে থাকো, আমি আবার তোমাদেরকে এটা ব্যাখ্যা করে দেখাই দেবো, সমস্যা নাই, টেনশন করো না, আমি আবার দেখাচ্ছি। খেয়াল করো, এখন আমাদের বলছে হচ্ছে সর্বনিম্ন বেগ। এখন সর্বনিম্ন যদি বেগ বলে তাহলে বেগের আবার ডিফারেন্সিয়েশন করতে হবে। তোমরা যে অন্তরীকরণ করছো না, সর্বনিম্ন গুরুমান লঘুমান, এখান থেকে একবার ডিফারেন্সিয়েশন করে ওটাকে জিরো ধরা লাগে। তাহলে এখানে আমাদের সর্বনিম্ন বেগ বের করতে চাইলে এটাকে বেগকে আবার ডিফারেন্সিয়েশন করা লাগবে, ঠিক আছে? তাহলে এটাকে যদি ডিফারেন্সিয়েশন করি তাহলে রুট ওভার পুরোটাকে আমরা এক্স ধরলাম, তাহলে রুট ওভার এক্স সমান কি লেখা যায়? 1/2 √x, তাই না? 1/2 √x, তাহলে 36/টি প্লাস 90/4, ঠিক আছে? 90/4 ইন্টু, এখন ভিতরে যেটা আছে ওইটাকে আবার ডিফারেন্সিয়েশন করো, 36/টি, এটাকে যদি ডিফারেন্সিয়েশন করি তাহলে কি হয়? 36/t², 36/1/t ডিফারেন্সিয়েশন কি? -1/x², 1/x এর ডিফারেন্সিয়েশন কিন্তু -1/x², ঠিক আছে? তাহলে 36/t ডিফারেন্সিয়েশন 36 মাইনাস -36/t² প্লাস 9/4, এটা হচ্ছে ডিফারেন্সিয়েশন। এখন এটার সমান আবার কি ধরা লাগবে? জিরো ধরা লাগবে, ঠিক আছে? আমি একটু জুম আউট করে নেই, আবার দেখাবো নি, সমস্যা নাই। এখন এই অংশটা যদি আমরা ডান পক্ষে যাই তাহলে কি হবে? গুণ হয়ে জিরো হয়ে যাবে। তাহলে আমাদের 36/t² প্লাস 9/4 সমান জিরো। তাহলে এখান থেকে তোমরা ক্যালকুলেটর দিয়ে সরাসরি বের করে নিতে পারো টির মান কত। তারপর আমি দেখা দিচ্ছি 36/t² সমান হচ্ছে 9/4। তাহলে আমাদের আর অতএব টি সমান আমাদের থাকে কত? টি সমান আমাদের থাকে হচ্ছে 4 4 16, 16 থাকে টি²। অতএব টি সমান আমাদের +-4 থাকবে, ঠিক আছে? 4 থাকবে। এখন বলছে এটা হচ্ছে সর্বনিম্ন গতির হচ্ছে আমাদের সময়টা পেলাম। এখন এই গতিতে থাকার সময় বস্তুটির অবস্থান, এই গতিতে থাকার সময় বস্তুটির অবস্থান জানতে চাইছে, তার মানে এই যে এই ভেক্টর আর টা জানতে চাইছে। তাহলে এই ভেক্টর আর সমান আমরা কি জানি? 12 √t মানে +4 নিব, যেহেতু রুট করা লাগবে তাহলে +4 নিব। আই ক্যাপ প্লাস টি, সরি টি তো আমাদের হচ্ছে 4, 4⁵ জে ক্যাপ। এটা সমান আমাদের ক্যালকুলেটর করলে কি হয়? 12 √2, তাহলে এটা হচ্ছে 12 × 2 = 24 আই ক্যাপ, আর হচ্ছে 3/2, তাহলে রুট, এটা হচ্ছে আমাদের 8 হবে। কারণ কি 3/2 মানে হচ্ছে দের 1.5, 4 কে যদি 1.5 দ্বারা পাওয়ার করা হয় তাহলে 8 হয়, 8 হয়, এটা মুখস্থ রাখবা। 8 জে ক্যাপ, এটা আমাদের সঠিক উত্তর। মনে হয় তোমরা জিনিসটা বুঝতে পারছো, কিন্তু আরেকটু ডিটেলস বললে পারে তোমাদের ভালো হবে, তাই না? আরেকবার বললে ভালো হবে, আমি আরেকবার বলতেছি। দেখো আমাদের প্রশ্নটা কি বলছে, কোন তলে চলমান একটি বস্তুর অবস্থান ভেক্টর দেওয়া আছে আর 12 √টি আই ক্যাপ প্লাস টি⁵ জে ক্যাপ। এখন বস্তুটির সর্বনিম্ন গতি চাইছে, তাহলে আমাদের কি চাইছে? বেগ চাইছে। প্রথমে আগে বেগ চাইছে, তাই না? তাহলে বেগটা আমরা বের করলাম, আমাদের হচ্ছে যদি অবস্থান ভেক্টরকে ডিফারেন্সিয়েশন করি একবার টির সাপেক্ষে তাহলে আমরা বেগ পাবো। তাহলে বেগ বের করলাম, এই যে এখানে দেখো ডিফারেন্সিয়েশন গুলো এখন আর বললাম না, তোমরা একটু দেখলে বুঝতে পারবা। এখন আমাদের বলছে সর্বনিম্ন গতি, তার মানে কি এইটাকে আমাদের এই বেগটাকে ভেক্টর রাশি থেকে আমাদের স্কেলার রাশিতে নিতে হবে। তাহলে কি করা লাগে? আই ক্যাপ জে ক্যাপ কে ক্যাপের সহগের স্কোয়ার এবং তাদের যোগ করে আবার বর্গমূল করা লাগে, তাই না? এই যে এটা করছি। এখন সর্বনিম্ন বলায় এই ডিফারেন্সিয়েশন যে আমরা 9 10 যে সরি ইন্টারে যে নবম অধ্যায়ে যে গুরুমান লঘুমান বের করা শিখছিলাম, ওইখান থেকে আমরা কি শিখছি? একবার গুরুমান বা লঘুমান বের করার সময় আমাদের কি করা লাগে? কি করা লাগে? একবার ডিফারেন্সিয়েশন করে সেটা সমান জিরো ধরা লাগে। তাহলে যেখানে ডিফারেন্সিয়েশন করে জিরো ধরছি, তাহলে এটা সমান আমাদের এই টি সমান 4 আসছে, +4 আসছে, -4 নেব না, কারণ √-4 এখানে আবার জটিল সংখ্যা চলে আসবে। তাহলে এখানে অবস্থান, এই গতিতে থাকা বস্তুটির অবস্থান জানতে চাইছে, আর সমান এটা, ঠিক আছে? পারবা তোমরা এখন? আশা করি এটা খুব কঠিন না, তোমাদের এগুলা পারার কথা। আর ইঞ্জিনিয়ারিং কোশ্চেন একটু দুই একটা তো এরকম থাকবে যেটা কিনা তোমার একটু হাতের নাগালে বা একটু কিছুটা কম বেশি হবে আর কি। তো তারপরও এগুলো খুব কঠিন না, এগুলো বুয়েটে আসার মতো ভালো প্রশ্ন, তোমরা এগুলো প্র্যাকটিস করো। ইউ বেগে উপরে নিক্ষিপ্ত একটি বস্তু সর্বোচ্চ উচ্চতার অর্ধেক অতিক্রম করতে যে সময় নেবে তা ব্যাখ্যা করো। মনে করো এইখানে একটা বস্তু আছে, এইখানে একটা বস্তু আছে, এটাকে আমরা ইউ বেগে উপরের দিকে ঢিল দিছি।
ইউ বেগে উপরের দিকে দিছি। এখন ইউ বেগে গতিশীল বস্তুর সর্বোচ্চ উচ্চতার অর্ধেক, মনে করো এই বস্তুটা সর্বোচ্চ এই পর্যন্ত আসবে আর কি। ঠিক আছে, এখন বলছে সর্বোচ্চ উচ্চতা, এই টোটাল উচ্চতাটা কি আমার এইচ। ঠিক আছে, এই টোটাল উচ্চতাটা হচ্ছে আমার এইচ। তাহলে এই সর্বোচ্চ উচ্চতার অর্ধেক মানে কি h/2। এখানে এখানে উঠতে যে সময় লাগবে এই পর্যন্ত উঠতে আমাদের টি কত, এই টিটা বের করতে বলছে। আচ্ছা ঠিক আছে, আমাদের সর্বোচ্চ মানে h/2 উচ্চতা পর্যন্ত উঠতে আমাদের কি লাগবে? h/2 সমান আমরা কি জানি, ইউটি মাইনাস হাফ জি টি1 এর স্কোয়ার, তাই তো জানি তাই না? হ্যাঁ দেখো, এখানে টি অন লেখা লাগবে না, টি টি লিখলে হবে। এখন দেখো মানে হচ্ছে গিয়ে এই পর্যন্ত উঠতে আমাদের টি সময় লাগে। এখন এইচ সমান কি জানি, সর্বোচ্চ উচ্চতা আমাদের উঠতে এইচ সমান আমরা কি জানি, ইউ স্কোয়ার বাই টু জি। এটাই তো আমরা জানি তাই না? তাহলে এখানে আমরা এইচ এর মান যদি ইউ স্কোয়ার বাই টু জি লিখি তাহলে আমাদের কি আসে, ইউ স্কোয়ার ডিভাইডেড বাই ফোর জি এটা আসে। সমান কি লেখা যায়, ইউটি, আদি বেগে মানে তাকে নিক্ষেপ করা হয়েছে হাফ জি টি স্কোয়ার। তাহলে আমরা ফোর জি দ্বারা ভাগ করে গুণ করে দিলাম, তাহলে এই স্কোয়ার সমান ইউ ফোর, ফোরটা আগে লেখা উচিত, ফোর ইউ জি টি মাইনাস টু জি টি স্কোয়ার, তাই না? টু জি, টু জি স্কোয়ার টি স্কোয়ার। ঠিক আছে, মানে এই ফোর জি দ্বারা এই পাশে গুণ করে দিছি। ঠিক আছে, গুণ করে দিলে পরে ফোর ইউ জি টি মাইনাস টু জি স্কোয়ার টি স্কোয়ার এটা থাকে। এখন সবগুলো আমরা এক পাশে নেই, তাহলে টু জি স্কোয়ার টি স্কোয়ার মাইনাস ফোর ইউ জি টি, তারপর হচ্ছে প্লাস ইউ স্কোয়ার, তাই না? প্লাস ইউ। এখন এটা দেখো একটা দ্বিঘাত সমীকরণ চলে আসলো না? তাহলে এই দ্বিঘাত আমাদের টাইম বের করা লাগবে। তাহলে দ্বিঘাত সমীকরণ সমান আমরা কি জানি, টি সমান জানি হচ্ছে মাইনাস বি। মাইনাস বি মানে এই যে এটা, তাহলে মানে হচ্ছে প্লাস ফোর ইউজি প্লাস মাইনাস রুট ওভার বি স্কোয়ার মাইনাস ফোর এসি। বি স্কোয়ার কত আমাদের, এই যে ফোর ইউজি, এটাকে স্কোয়ার করলে কি হবে, 16 ইউ স্কোয়ার জি স্কোয়ার মাইনাস ফোর এসি। ফোর এসি মানে কি, এই যে টু জি স্কোয়ার আর ইউ স্কোয়ার গুণ করা লাগবে, তাহলে এইট জি স্কোয়ার ইউ স্কোয়ার ডিভাইডেড বাই টোয়াইস এ মানে ফোর জি স্কোয়ার থাকবে। ঠিক আছে, তাহলে এটা আমরা একটু ক্যালকুলেশন করি, এটা একটু শর্ট করে নিলাম। দেখো তোমরা যখন খাতায় এগুলো করবা তখন ছোট হয়ে যাবে অনেক। তাহলে আমরা ফোর ইউজি লিখলাম, ফোর ইউজি প্লাস মাইনাস, দেখো 16 ইউ স্কোয়ার জি মাইনাস এইট ইউ স্কোয়ার জি স্কোয়ার, মানে এটা বিয়োগ করলে আর কি এইট ইউ স্কোয়ার জি স্কোয়ার থাকে। এটাকে যদি আমরা রুট করি তাহলে এটা আমাদের কি থাকে, টু রুট টু ইউ জি থাকে ডিভাইডেড বাই ফোর জি, ফোর জি স্কোয়ার। এখন ভাগ করে দিলাম, এটা দ্বারা এটাকে ভাগ করলে আমাদের কি হয়, ফোর জি ভাগ যায়, তাহলে ইউ বাই জি প্লাস মাইনাস, এখানে হচ্ছে টু রুট টু দ্বারা ভাগ করলে আমাদের ইউ ডিভাইডেড বাই রুট টু জি থাকে। ঠিক আছে, এখন এইটা আমাদের টি, এটাই আমাদের মানে বের করতে বলছে। ঠিক আছে, এখন আমরা অত নিব না, এখানে আমরা জাস্ট প্লাসটা তো নিব না, আমরা মাইনাসটা নিব, কারণ কি আমাদের উপরের দিকে যাইতে সময় কম, মানে কম লাগবে তাই না? মানে উপর দিকে যাইতে আমাদের সময়টা কম লাগবে, তাই আমরা মাইনাসটা নিব। তাহলে ইউ, ইউ মাইনাস জি, ইউ ডিভাইডেড বাই জি ডিভাইডেড বাই রুট টু জি, এটা গুণ করে দিলে কি হয়ে যায়, রুট টু জি। তাহলে এখানে আমাদের হচ্ছে রুট টু ইউ মাইনাস মাইনাস ইউ, এটা আমাদের উত্তর, সঠিক উত্তর। ঠিক আছে, আমি আরেকবার বলে দিচ্ছি, খেয়াল করো। আমাদের মনে করো একটা জুম করে দেখাচ্ছি, বলছে ইউবেগে উপরের দিকে নিক্ষিপ্ত একটি বস্তু সর্বোচ্চ উচ্চতার অর্ধেক অতিক্রম করতে যে সময় লাগে। আচ্ছা, সর্বোচ্চ উচ্চতার অর্ধেক অতিক্রম করতে যে সময় লাগে, মনে করো এই হচ্ছে আমাদের ভূমি, এই ভূমি থেকে আমাদের উপর দিকে উঠতে চাচ্ছে, এই ভূমি থেকে আমাদের হচ্ছে, এই ভূমি থেকে আমাদের এইখানে উঠতে চাচ্ছে, এই টোটালটা হচ্ছে আমাদের এইচ, আর এটা হচ্ছে অর্ধেক এইচ/2। ঠিক আছে, এইচ/2। এখন এই এইচ/2 উঠতে হচ্ছে আমাদের টি সময় লাগে, আর আদি বেগ ছিল কি ইউ, বলে দিয়েছে ইউ বেগের নিক্ষেপ্ত। এখন এই সর্বোচ্চ উচ্চতা উঠতে আমাদের কত সময় লাগবে, উঠতে আমাদের সর্বোচ্চ উচ্চতাটা কত, এই সমান ইউ স্কোয়ার বাই টু জি, এটা তো সূত্র আমরা জানি মুখস্থ। এখন আমাদের বলছে হচ্ছে এইচ/2 উচ্চতা উঠতে হবে, তাহলে এইচ/2 সমান ইউটি মাইনাস হাফ জি টি স্কোয়ার, তাই না? ইউটি মাইনাস হাফ জি টি স্কোয়ার। তাহলে ইউ স্কোয়ার
এইচ সমান কি জানি ইউ স্কোয়ার বাই টু জি, তাহলে এখানে বসালে ইউ স্কোয়ার বাই ফোর জি হয় সমান ইউ টি মাইনাস হাফ জি টি স্কোয়ার। এটা আমরা ফোর জিটা আমরা এই পাশে গুণ করে দিলে পারে, দেখো ইউ স্কোয়ার সমান ফোর ইউ জি টি মাইনাস টু জি জি স্কোয়ার টি স্কোয়ার। পরবর্তীতে এটা আমরা দ্বিঘাত রাশির যে সমাধানের সূত্র আছে বসা দিলে পরে টির মানটা পেয়ে যাবো। ক্লিয়ার? এটা দেখতে অনেক বড় মনে হলেও এটা আসলে অত বড় না, সহজ প্রশ্ন। তারপরে এই যে প্রশ্নটা, এটাও তো বেশ সহজ প্রশ্ন আসছে। সবই মোটামুটি সহজ প্রশ্ন, আসলে আমরা এমনি খালি ভয় পাই। আর আমি তোমাকে বুঝাইতে গেলে তো একটু বড় করে বোঝাবোই, কারণ আমার তো সেটা বোঝাতে হবে, না হলে তো হবে না, বুঝতে পারবা না। 100 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় 0.02 কেজি জলীয় দ্রবণ, জলীয় বাষ্প। দেখো প্রথমে কি বলছে, 100 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় জলীয় বাষ্প আছে, এখানে আমাদের কিছু জলীয় বাষ্প আছে, আমি ভিজুয়ালাইজ করে বোঝানোর চেষ্টা করতেছি। এটা কি 100 ডিগ্রি সেলসিয়াস জলীয় বাষ্প। এটাকে -10 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় পরিণত করতে কত তাপ বর্জিত হবে। তারপরে কিছু তথ্য দেওয়া রাখছে, সেটা থাকুক, কিন্তু আমাদের প্রশ্ন এই পর্যন্ত শেষ। এখন 100 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় জলীয় বাষ্পকে প্রথমে কি করা লাগবে, 100 ডিগ্রি সেলসিয়াস তরলে আনতে হবে, 100 ডিগ্রি সেলসিয়াস তরলে আনতে হবে, তাই না? তাহলে 100 ডিগ্রি সেলসিয়াস তরলে আনতে হবে, সরি 100 ডিগ্রি সেলসিয়াস জলীয় বাষ্পে আনতে হবে, বাষ্পে আনতে হবে। তারপর এটাকে আবার 100 ডিগ্রি সেলসিয়াস তরলে আনতে হবে, একদম 100 ডিগ্রি সেলসিয়াস তরলে আনতে হবে। সরি দেখো, একটু ভুল বলতেছি, একটু ভুল বলছি, আমি দুঃখিত এর জন্য। আমি আবার একটু বলতেছি। দেখো 100 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় জলীয় বাষ্প ছিল, এই মনে করো একটা কিছু জলীয় বাষ্প, এ হচ্ছে 100 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় আছে। তারপরে এটাকে -10 ডিগ্রি সেলসিয়াসে নিবে। তাহলে কি করা লাগবে, প্রথমে 100 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রার জলীয় বাষ্পটাকে 100 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা তরলে আনতে হবে, তাই না? তরলে আনতে হবে, 100 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা তরলে আনতে হবে। তারপর এটাকে আবার 0 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা তরলে আনতে হবে, 0 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা তরলে আনার পর আবার এটাকে কি করা লাগবে, 0 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা বরফ, 0 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা বরফে আনতে হবে। তারপর সে আমাদের এটা -10 ডিগ্রি সেলসিয়াস যেতে পারবে, ঠিক আছে, -10 ডিগ্রি সেলসিয়াসের বরফে যেতে হবে। এখন ধাপটা কি, প্রথমে 100 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা জলীয় বাষ্প থেকে 100 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রার তরলে নিতে হবে, তারপর সেটাকে আবার 0 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা তরলে নিতে হবে। সেই 0 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা তরল থেকে আমাদের কিসে নিতে হবে, 0 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা বরফে নিতে হবে, সেই বরফটাকে আবার -10 ডিগ্রি সেলসিয়াস বরফে নিতে হবে। ধাপ আমাদের টোটাল 5টি। তাহলে এই টোটাল কাজ করতে আমাদের কতটুকু শক্তি মানে তাপ বর্জন হবে, তাহলে এই তাপ বর্জন ডিকিউ সমান আমরা লিখতে পারি। তাহলে 100 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা থেকে 100 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রার 100 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা জলীয় বাষ্প থেকে 100 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রার তরলে পরিণত হতে আমাদের কি লাগে, এম এল ভি প্লাস, আমরা এক লাইনে করে ফেলবো, এগুলো বারবার করা যাবে না। তারপর এইখান থেকে 100 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা তরল থেকে 0 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা দুঃখিত, 100 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা তরল থেকে 0 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা তরলে পরিণত আমাদের কি লাগবে, এম এস ডেল থিটা। এই সূত্রটা লাগবে, এখানে আমাদের তাপমাত্রা পরিবর্তন হবে আর এখানে আমাদের দশার পরিবর্তন হবে, ঠিক আছে। তারপর আমাদের এই 0 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রার তরল থেকে 0 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা বরফে পরিণত হবে, তার মানে এখানে কি দশা পরিবর্তন হবে, তাহলে কি এম এল এফ এই সূত্র হবে। প্লাস আবার এই 0 ডিগ্রি সেলসিয়াস বরফ থেকে আমাদের যে -10 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা কি হবে, বরফে পরিণত হবে, তাহলে এখানে কি আমাদের তাপমাত্রা পরিবর্তন হবে, তাহলে কি হবে, এম এস ডেল থিটা। এখন টোটাল মানটা আমরা বসাই দিব। আহ এমটা আমরা কমন নিয়ে নেই, 0.02, তাহলে আমাদের হিসাবটা একটু সহজ হবে নি। এম এল ভি, এম এল ভি কি, আহ ঘনীভবনের আপেক্ষিক সুপ্ত তাপ, দেখো সবগুলা মান দেওয়া আছে, 22, 68, 000 প্লাস এম এস ডেল থিটা, এস ডেল থিটা, এম তো কমন নিয়েছি, এস কত আপেক্ষিক মানে সুপ্ত তাপ, পানির আপেক্ষিক সুপ্ত তাপ, যেটা সরি পানির আপেক্ষিক তাপ, এটা হচ্ছে গেলে আমাদের কত, 4200, এটা দেওয়া নাই কিন্তু এটা তো আমাদের মুখস্থ আছে। এম এল এফ, সরি এল এফ, এল এফটা হচ্ছে আমাদের বরফ গলনের বা ঘনীভবনের আমাদের হচ্ছে সুপ্ত তাপ, এটা আমাদের দেওয়া, দেখো দেওয়া আছে 3360 প্লাস, এটা হচ্ছে আমাদের বরফের থেকে বরফের এসটা হচ্ছে আমাদের বরফ গলনের, বরফের আপেক্ষিক সুপ্ত তাপ, দেখো এটা মান দেওয়া আছে এই 2100 ইন্টু ডেল থিটা। ওহো, ভুল তো করছি এখানে একটু, দাঁড়াও একটু ভুল করে ফেলছি।
এখানে যে এস লিখছি, ডেল থিটা লেখা হয় নাই। ডেল থিটা সমান কি, আমাদের তাপমাত্রা কতটুকু পরিবর্তন হয়েছে? 100 ডিগ্রি সেলসিয়াস থেকে আমাদের 0 ডিগ্রি সেলসিয়াস আসছে, তাহলে আমাদেরকে তো 100 - 0 প্লাস, এখানে এল এফ, এটা তো বলছিলাম 336 000 প্লাস এস ডেল থিটা, এসটা আমাদের কত, 2100 ইন্টু ইন্টু ডেল থিটা কত আমাদের এবার, কত 0 ডিগ্রি সেলসিয়াস থেকে আমাদের -10 ডিগ্রি সেলসিয়াস গেছে, তাহলে আমাদের কত, 0 - -10, তাহলে কত, মাইনাসে মাইনাসে +10 হয়ে যাবে, ঠিক আছে? এই হচ্ছে আমাদের অ্যান্সার। এখন তুমি ক্যালকুলেটর বসেন, দেখো আমি সঠিক অ্যান্সারটা করে দিচ্ছি। কঠিন লাগতেছে? কঠিন লাগবে না, সবগুলো সম্পূর্ণ আগে দেখো, না দেখলে এবার তো কঠিন লাগবেই। ক্যালকুলেটর ফার্স্ট হতে হবে এবং সঠিকভাবে ইনপুট দিতে হবে, না হলে কিন্তু অনেক লস খেয়ে যাবে। তাহলে 2100 × 10, এটা আমাদের আসছে হচ্ছে 60900 জুল, অর্থাৎ 60,900 জুল তাপ এখান থেকে বর্জন হবে, বুঝতে পারছো? এটা সহজ প্রশ্ন। আচ্ছা, এটা আমাদের তড়িৎ, চলতড়িৎ থেকে আসছে, এটাও বেশ সহজ একটা প্রশ্ন, দেখো আমি দেখা দিচ্ছি। একটি গ্যালভানোমিটারের পাল্লা দেওয়া আছে, মানে একটা গ্যালভানোমিটার ধরো দেওয়া আছে, একটা গ্যালভানোমিটার, একটা মিটার আর কি, এটা মিটার দেখতে এরকম লাগে। তো এটার আমাদের আই দেওয়া আছে কত, 10 মিলি অ্যাম্পিয়ার, তাহলে 10 × 10⁻³ 10 × 10⁻³ এবং আমাদের ভোল্ট দেওয়া আছে 500 মিলিভোল্ট, তাহলে ভি সমান কি দেওয়া আছে, 500 মিলিভোল্ট, তাহলে 500 × 10⁻³ ভোল্ট, ঠিক আছে? এখন বলছে 20 অ্যাম্পিয়ার এবং 1 নম্বর প্রশ্ন দিচ্ছে 20 অ্যাম্পিয়ার এবং 440 ভোল্ট মাপতে কি ব্যবস্থা করতে হবে, মানে এই গ্যালভানোমিটার দিয়ে আমরা আরো কিছু মাপতে চাই, মানে যেটা 20 অ্যাম্পিয়ারের একটা ধরো বাল্ব, একটা বাল্ব আছে, সেটা আমরা মাপতে চাই, তাহলে সেটা কি ব্যবস্থা করতে হবে? তাহলে আমাদের শান্ট যুক্ত করতে হবে প্রথমটায়, আর পরেরটায় আমাদের রোধ যুক্ত করতে হবে, কারণ কি শান্টের উপর আমাদের তড়িৎ প্রবাহ নির্ভর করে, আর রোধের উপর আমাদের ভোল্ট নির্ভর করে। এখন এখানে আমাদের গ্যালভানোমিটারটা তড়িৎ প্রবাহ দেওয়া আছে আর ভোল্ট দেওয়া আছে, তাহলে আমরা গ্যালভানোমিটারটা আমরা আর বের করি, রোধ বের করি, তাহলে আর সমান কি জানি, ভি সমান কি জানি, আই আর, তাহলে আর সমান কি জানি, আর সমান জানি ভি ডিভাইডেড বাই আই, তাহলে মানগুলো একটু বসাই, তাহলে 500 × 10⁻³ ডিভাইডেড বাই আই, আই হচ্ছে 10 × 10⁻³ এটা এটা কাটা গেল 50 দ্বারা, এটা ভাগ করলে আমাদের কত হয়, 50 ওহম, ঠিক আছে? তাহলে আমরা আর সমান কত পেলাম, 50 ওহম। দেখো এগুলো সাজায় গোছায় লেখার ওরকম কিছু নাই, কিন্তু এক সাইড থেকে লিখবা আর কি, আমি তো তোমাদেরকে দেখাচ্ছি জাস্ট। এখন 1 নম্বর প্রশ্নটা, 20 অ্যাম্পিয়ার, তাহলে আমাদের শান্ট যুক্ত করতে হবে, তাই না? শান্ট এটা হোয়াট, শান্ট সমান হোয়াট, কারণ এস সমান আমরা কি জানি, আর ডিভাইডেড বাই n - 1, তাই তো জানি। তাহলে এই এনটা কি, এনটা হচ্ছে আমাদের কত গুণ তড়িৎ প্রবাহ বৃদ্ধি করা হলো, তাহলে আর ডিভাইডেড বাই এন, এন সমান আমরা কি লিখতে পারি না, আই ডিভাইডেড বাই আই প্রাইম ডিভাইডেড বাই আই -1, তাহলে আর কত, আর হচ্ছে আমাদের 50 ডিভাইডেড বাই আই প্রাইম, আই প্রাইমটা হচ্ছে আমাদের কত মানে করব আর কি, মানে কতটুকু মাপতে চাই, 20, আর হচ্ছে আই, আইটা হচ্ছে আমাদের আগে কত ছিল, আগে ছিল কত, 10 × 10⁻³ -1, এটা তোমরা ক্যালকুলেটর সরাসরি বসায় দাও, এটা ক্যালকুলেটর যদি তোমরা সরাসরি বসায় দাও, দেখো কি আসে, 50 ডিভাইডেড বাই 20 ডিভাইডেড বাই 10 × 10⁻³ -1, দেখো এখানে আমাদের উত্তর আসছে হচ্ছে 0.025 এত ওহম, মানে আমাদের এইটার সাথে আমাদের আরেকটা রোধ যুক্ত করতে হবে, এখানে রোধ যুক্ত করতে হবে, সেটা হচ্ছে আমাদের 0.025 ওহমের একটা রোধ। তাহলে আশা করি এটা নিয়ে আর কোনো সমস্যা নাই। এখন আমরা 2 নম্বর প্রশ্নটা সমাধান করব, মানে এটা কিন্তু পার্ট 2 আর কি। এখন বলছে 440 ভোল্ট মাপতে কি ব্যবস্থা করতে হবে, সেই একই রকম কথা, আমাদের রোধ যুক্ত করতে হবে, নতুন রোধ, এই নতুন রোধকে আমরা ক্যাপিটাল আর দ্বারা প্রকাশ করলাম, এই ক্যাপিটাল আর সমান আমাদের সূত্র হচ্ছে n - 1 ইন্টু স্মল আর, তাহলে এনটা কি, এনটা হচ্ছে আমাদের এই যে রোধ কত গুণ বৃদ্ধি করতে হবে, তাহলে ভি প্রাইম ডিভাইডেড বাই ভি মাইনাস হচ্ছে 1 ইন্টু আর, তাহলে ভি প্রাইম কত, 440 ডিভাইডেড বাই পূর্বের রোধ, পূর্বের ভোল্ট কত ছিল, 500 মিলি অ্যাম্পিয়ার, তাহলে 500 × 10⁻³ -1 ইন্টু আর, আর কত, পূর্বের রোধ কত ছিল, এই যে 50,
তাহলে এটা ক্যালকুলেটর করলে কত হয়? 40, সরি 440 ডিভাইডেড বাই 500 ইন্টু 10 টু দি পাওয়ার 3 মাইনাস 1 ইন্টু 50। তাহলে আমাদের নতুন আনতে হবে হচ্ছে 43,950 950 ওহম। হ্যাঁ, এটা যুক্ত করতে হবে, বুঝতে পারছো? মানে এত ওহমের আর একটা নতুন রোধ যুক্ত করতে হবে। তাহলে ক্লিয়ার। এটা তোমরা প্রশ্নটা যদি না বুঝতে পারো আর একবার একটু টেনে দেখে নিবা, ক্লিয়ার হয়ে যাবে। এরপরে প্রশ্নটা, একটি আরোহী একটি আরোহী ট্রান্সফরমারে 200 ভোল্ট হতে 20,000 ভোল্ট পাওয়া গেল যদি মুখ্য কুণ্ডলীর পাক সংখ্যা 300 এবং রোধ 0.5 ওহম হয়, তবে গৌণ কুণ্ডলীর পাক সংখ্যা কত? দেখো, এই অঙ্কটা আমি সম্পূর্ণ দেখাবো না, কারণ এই অঙ্কটা আমাদের সিলেবাসের বাইরে ছিল। তারপর হাফ অংশ দেখাই, যেটা 9-10 ছিল। আমরা ভোল্ট এবং হচ্ছে আমাদের পাক সংখ্যার হচ্ছে একটা সম্পর্ক আছে। ইপি, সরি, ই1 ডিভাইডেড বাই ই2 সমান N1 ডিভাইডেড বাই N2। ঠিক আছে? অর্থাৎ আমাদের প্রথমে যদি 200 ডিভাইডেড বাই পরবর্তী আমাদের কত হয়েছে, 2000। ঠিক আছে? সমান প্রথমে পাক সংখ্যা কত ছিল, মুখ্য কুণ্ডলীর পাক সংখ্যা ছিল আমাদের 300। ঠিক আছে? তাহলে গৌণ কুণ্ডলীর পাক সংখ্যা আমাদের N2, এটা আমাদের জানতে চাইছি। তাহলে N2 সমান আমরা কি লেখা যায়, 2 শূন্য 2 শূন্য কাটলাম। তাহলে N2 সমান আমাদের লেখা যায় 20। এই 2 দ্বারা 20 কে কাটলাম 10। তাহলে 300 গুণন 10, তাহলে আমাদের কত হলো, 3000। মানে এটা আমাদের 3000 পাক সংখ্যা হতে হবে। তোমরা ক্যালকুলেটর দিয়ে করে নিবে এগুলো। আচ্ছা, 4 নম্বর প্রশ্নটা, বাকি অংশ তো পড়ালাম না, বাকি অংশ তোমরা একটু অন্য জায়গা থেকে দেখে নিও যদি পারো আর কি, আমাদের ছিল না তাই দেখাতে পারবো না। 1.62 প্রতি স্বর্ণাঙ্ক বিশিষ্ট একটি কাঁচের প্লেটে, মনে করো এই একটা কাঁচের প্লেট আছে। কি এখন এটা, দেখো এই একটা কাঁচের প্লেট আছে, এই হচ্ছে মিডল মিডল পয়েন্ট। এই কাঁচের প্লেটে দাঁড়াও, এটা আছে ইয়াবে আঁকায় নেই। এখন এই কাঁচের প্লেটে আয় আপতন কোণে একটা আলো পড়ছে। ঠিক আছে? আয় আপতন কোণে একটা আলো পড়ছে। এখন পরে এখান দিয়ে আমাদের প্রতিসরণ কোণ গঠন করছে। ঠিক আছে? এটা হচ্ছে আমাদের আপতন কোণ আয়, এটা আমাদের হচ্ছে প্রতিসরণ কোণ আর। ঠিক আছে? প্রতিসরণ কোণ আর। ঠিক আছে? আর এই যে এই প্রতিসরণাঙ্ক আছে না, এই কাচ মাধ্যমটা, এটা হচ্ছে প্রতিসরণাঙ্ক। মিউ সমান হচ্ছে আমাদের 1.62। এখন বলছে একে অপরের সাথে লম্বভাবে অবস্থান করে, তার মানে কি আই প্লাস আর সমান হচ্ছে আমাদের 90 ডিগ্রি। ঠিক আছে? মানে আপতন কোণ এবং প্রতিসরণ কোণ 90 ডিগ্রি, মানে সমষ্টি। এখন আপতন কোণের মান কত, এখন আমরা একটা সূত্র জানি, tan I সমান মিউ। এটা একদম ডিরেক্ট সূত্র। তাহলে আপতন কোণ আই সমান কি, tan ইনভার্স মিউ। তাহলে আমরা মানটা বসাই দিই, tan ইনভার্স 1.62। একদম ডিরেক্ট মানে বসাই দিলে হয়ে যায়। tan ইনভার্স 1.62, এটা হচ্ছে 58.31। এটা আমাদের ডিগ্রি, এটা আমাদের সহজ প্রশ্ন, মানে এই যে অ্যাঙ্গেলটা আছে আমাদের 58.31 ডিগ্রি। ঠিক আছে? সহজ প্রশ্ন। এর পরের প্রশ্নটা আসে, এটাও মোটামুটি সহজ, সবই সহজ, একটু লিখিত প্রশ্ন তো এই কারণে ঘুরায় পেঁচে দেয় অনেক সময়। একটি এরোপ্লেনের পাইলট 288 কিলোমিটার পার আওয়ার বেগে অনুভূমিক অনুভূমিক ভাবে ভ্রমণকালে বন্দুক থেকে গুলি করেন। 3 সেকেন্ড পর ভূমি হতে প্রতিধ্বনি শোনা যায় যদি শব্দের বেগ 350 মিটার পার সেকেন্ড হয়, তবে এরোপ্লেনের উচ্চতা কত? আচ্ছা, খেয়াল করো, এই মনে করো যে একটা ত্রিভুজ আঁকলাম, এই মনে করো যে এরকম আর কি ঘটনাটা। এখান দিয়ে একটা এরোপ্লেন যাচ্ছে, পরে এখান থেকে একটা এরোপ্লেন থেকে এত বেগে একটা বন্দুক থেকে গুলি ছুটছে, এই বেগটা কত, 288 কিলোমিটার পার আওয়ার। ঠিক আছে? কিলোমিটার পার আওয়ার। এখন এই যে এই বন্দুক গুলিটা কি প্রাস সৃষ্টি করে এইখানে পড়বে না? এই পড়তে ধর আমাদের T1 টাইম লাগছে। আবার এই শব্দটা আমাদের তো সরাসরি আমাদের এইভাবে সোজা যাবে। শব্দের বেগ তো হচ্ছে গেলে আমাদের কি বেগ, সরলরৈখিক বেগ, তাই না? তো এই যাইতে আমাদের T2 লাগছে। তাহলে আমাদের টোটাল টাইম কতটুকু লাগছে মানে এই শব্দটা শুনতে? কি বলছে, 3 সেকেন্ড পর শুনছে। তাহলে এটা সমান কি লেখা যায়, T1 প্লাস T2। মানে একবার যে গুলিটা
পড়ছে, পড়ার পর এখান থেকে আবার শব্দটা এখানে আসছে। এই টোটাল টাইমটা টি, তার মানে টি 1 প্লাস টি সমান হচ্ছে আমাদের 3 সেকেন্ড, তাই তো? এখন আমাদের বলছে এরোপ্লেনের উচ্চতা, মানে এই যে এই এইচটা আমাদের জানতে চাইছি, ঠিক আছে? তাহলে এইচ সমান আমরা কি জানি এরোপ্লেনের ক্ষেত্রে? আমরা ইউ টি 1, যেহেতু আমাদের টি 1, প্রথমে টি 1 টাইম লাগছে, মাইনাস হাফ জি টি 1 এর স্কোয়ার, তাই না? এখন কথা হচ্ছে, দেখো, এটা হলো এখন আমাদের কথা হচ্ছে এই একটু মানটা আমরা বসাই দিই, আমাদের তো ইউ এর মান আছে, তাই না? তাহলে এই ইউ এর মান কত? 288, কিন্তু এটা কিলোমিটার পার আওয়ার আছে। মনে করো যে এই 288 কে যদি আমরা 3.6 দ্বারা ভাগ করি, তাহলে এটা আমাদের হচ্ছে, আমাদের কত আসে? 80 আসে। উত্তরটা আমার মুখস্থ আছে, তোমরা একটু ক্যালকুলেটর বসা নিও। 80 মিটার পার সেকেন্ড, মানে সহজ হচ্ছে কি, কিলোমিটার থেকে মিটার পার সেকেন্ডে আসতে গেলে 3.6 দ্বারা ভাগ করে দিলে হয়ে যায়। তাহলে আমাদের 80 টি 1 মাইনাস হাফ জি, মানে কি 4.9 টি 1 এর স্কোয়ার। এখন এইটা হচ্ছে আমাদের 1 নম্বর সমীকরণ। এখন এই যে শব্দটা এখান দিয়ে যাতায়াত করছে না, এইখানে আমাদের কত লাগছে? এটা তো আমাদের সরলরৈখিক বেগ। তাহলে আমাদের এইখানকার দূরত্ব ধরো আমরা এইচ ধরলাম, তাই এই দূরত্বটা এইচ সমান কি জানি আমরা? এইচ সমান ভিটি। তাহলে এখানে কোনটি লাগছে? টি 2 লাগছে। এখন এইখানে এই ভিটা হচ্ছে শব্দের বেগ। এই শব্দের বেগ দেওয়া আছে আমাদের 350 টি 2, ঠিক আছে? এই যে যদি শব্দের বেগ এখানে বলে দিছে, দেখো, যদি শব্দের বেগ 350 মিটার পার সেকেন্ড হয়। এখন এটা 1 নম্বর আর 2 নম্বর থেকে পাই। এখন অনেকে প্রশ্ন করতে পারো যে ভাইয়া, এখানে তো এইচটা হচ্ছে কারণ আপনি এটা ব্যবহার করছেন, আর এইখানে, হ্যাঁ দেখো একটু খেয়াল করো, এখানে কিন্তু আমরা এই যে ভি সাইন সাইন 90 ব্যবহার করবো, ঠিক আছে? যেহেতু আমাদের পাশ তৈরি করছে, আর সাইন 90-এর মান কি 1, তাই আমরা এটা আর লিখি নাই। বুঝতে পারছো? তাহলে আমরা এটা লেখা যায় 300 টি 2, 300, সরি 350, এইচ এর জায়গায় আমরা লিখতে পারি 350 টি 2 সমান 80 টি 1 মাইনাস 4.9 টি 1 এর স্কোয়ার। তাহলে আমরা এই টি 2 জায়গায় আমরা এইটা বসাতে পারি, টি 3 মাইনাস টি 1। তাহলে 350 ইন্টু 3 মাইনাস টি 1 সমান 80 টি 1 মাইনাস 4.9 টি 1 এর স্কোয়ার। অতএব টি 1 সমান কত? এটা ক্যালকুলেটরে ডিরেক্ট বসায় দিলে উত্তর চলে আসবে, ঠিক আছে? এটা ক্যালকুলেটর বসায় দাও, ডিরেক্ট উত্তরটা আমার কাছে আহ দাঁড়াও, আমি একটু বের করে নিচ্ছি, তোমরা একটু বসাও। বসালে দেখো কত আসে। 30, দেখো, দেখো এটা হচ্ছে আমাদের উত্তর আসে 2.37, 2.377 সেকেন্ডের উত্তর আসে। এটা হচ্ছে আমাদের সঠিক উত্তর। এটাই আমাদের জানতে চাইছে। এখন বলছে যে এরোপ্লেনটির উচ্চতা কত? এরোপ্লেনটির উচ্চতায় যেখানে 1 নম্বরে এখন এই টির মানটা বসায় দিলে পারে আমাদের উচ্চতা পেয়ে যাবো। 1 নম্বরে একটু বসায় দিয়ে দেখো, তাই হয়ে যাবে। বুঝতে পারছো? এটাই আর কি সঠিক উত্তর। এরপর আমাদের কি অংশ? রসায়ন, রসায়ন, তাই না? আমাদের রস, এখানে আমাদের রস আছে, ঠিক আছে? কিন্তু রসায়নে আসলে রস নাই, প্রকৃত অর্থে ইঞ্জিনিয়ারিং রসায়ন গুলো একটু কঠিন করে, ভার্সিটি গুলো অনেক সহজ করে, ইঞ্জিনিয়ারিং রসায়ন গুলো একটু কঠিন করে। কপারের তৈরি অলঙ্কারের ওপর 0.1 মিলিমিটার পুরু সোনার প্রলেপ দিতে 0.5 অ্যাম্পিয়ার বিদ্যুৎ প্রবাহ কত সময় ধরে চালনা করতে হয়? দেখো তো এটার সমান কি? আমরা প্রলেপ দেওয়ার কথা বলছে, তাহলে আমাদের ডাব্লিউ সমান কি, জেড আই টি, এই সূত্র ব্যবহার করতে পারি না? যেহেতু আমাদের এটা বলছে। এখন আমাদের সময়টা চাইছে, তাহলে টি সমান আমরা কি লেখা যায়? টি সমান লেখা যায় ডাব্লিউ ডিভাইডেড বাই জেড আই, ঠিক আছে? আমাদের জেড হচ্ছে আমাদের রাসায়নিক তড়িৎ রাসায়নিক তুল্যাঙ্ক, এটা মান দেওয়া আছে, দেখো এই যে দেওয়া আছে, তাই এটা চেঞ্জ করার দরকার নাই। আই হচ্ছে বিদ্যুৎ প্রবাহ, তাই তড়িৎ প্রবাহ দেখো 0.5 অ্যাম্পিয়ার আছে, এটাও সমস্যা নাই। কিন্তু আমাদের ভরটা ডিরেক্ট দেওয়া নাই। এখন আমরা কি জানি? ভর এম সমান কি জানি? রো বাই, আচ্ছা, রো সমান আমরা কি জানি? এম ডিভাইডেড বাই ভি জানি না? এখান থেকে আমরা এম সমান কি লেখা যায়? ভর এম সমান লেখা যায় রো ভি। তাহলে এখানে ভর ডাব্লিউ সমান কি লেখা যায়? রো ভি ডিভাইডেড বাই জেড আই। এখন রোটা আমাদের সোনার ঘনত্ব কত দেওয়া আছে? 19 × 10⁻³ ইন্টু ভি কত দেওয়া আছে? ভি সমান আমাদের কি জানি আবার? ক্ষেত্রফল গুণন উচ্চতা, ক্ষেত্রফল গুণন পুরুত্ব। তো পুরুত্ব কত দেওয়া আছে? 0.1 মিলিমিটার। তাহলে 0.1 মিলিমিটার কি মিটার নিতে গেলে 0.1 × 10⁻³
আবার এটার প্রস্থচ্ছেদের ক্ষেত্রফল কত? 20 সেন্টিমিটার। এই দেখো, এই যে 20 সেন্টিমিটার স্কোয়ার আছে, তাহলে 20 × 10⁻⁶। এটা যদি আমরা মিটারে নিতে চাই, 10⁻⁶। না না, 10⁻⁴ হবে, ঠিক আছে, 10⁻⁴ হবে। সেন্টিমিটার স্কোয়ার 1 মিটার সমান কি 100 সেন্টিমিটার না? তাহলে স্কোয়ার করলে পরে এটা 10⁻⁻², তার উপর স্কোয়ার করলে 10⁻⁴ এটা হবে। তাহলে ডিভাইডেড বাই জেড কত আমাদের এখন? তড়িৎ রাসায়নিক তুল্যাঙ্ক 6.38 × 10⁻⁷ আই হচ্ছে আমাদের 0.5। তাহলে এটা আমরা ক্যালকুলেশনে বসাই দিব। ক্যালকুলেটরে বসাই দিলে আমরা কত আসে? 19 × 3 × 0.1 × 10⁻³ × 20 × 10⁻⁴ ডিভাইডেড বাই 6.38 × 10⁻⁷ ইন্টু 0.5। ওকে, এটা আসতেছে হচ্ছে আমাদের 11,912.22 সেকেন্ড, এত 11,912 সেকেন্ড। ঠিক আছে, সমস্যা নাই, উত্তরের ক্যালকুলেটরে যা আসবে তাই, কিন্তু প্রসেসটা হচ্ছে এটা আমাদের। ঠিক আছে, সহজ প্রশ্ন ছিল। 2 নম্বর প্রশ্নটা আমরা একটু খেয়াল করবো। সবগুলো প্রশ্ন দেখো না ভাই, সবগুলো প্রশ্ন দেখো। আর যদি কোনো প্রশ্ন উত্তর ভুল করে দিয়ে থাকে অবশ্যই কমেন্ট বক্সে জানাবা। ভুলের উত্তর কেউ না, অবশ্যই মাঝে মাঝে ভুল হয়ে যায় অনেক সময়। আমাদের বলছে PCl3 অর্থাৎ পটাশিয়াম ট্রাইক্লোরাইড এবং ক্লোরিন, সরি ফসফরাস ট্রাইক্লোরাইড এবং ক্লোরিন যুক্ত হয়ে ফসফরাস পেন্টাক্লোরাইড বিক্রিয়ার জন্য 230°C তাপমাত্রায় Kc এর মান 49। যদি ফসফরাস টেট্রাক্লোরাইড, ট্রাইক্লোরাইড ও ক্লোরিন এর প্রত্যেকটির ঘনমাত্রা মানে মোল সংখ্যা হচ্ছে 0.5 মোল করে নিয়ে 5 লিটার আয়তনের একটি পাত্রে বিক্রিয়া করানো হয়, তবে ওই তাপমাত্রার সাম্য মিশ্রণের উপস্থিত উপাদানগুলোর মোল সংখ্যা কত? ঠিক আছে, আমাদের এটা জানতে চাইছি। এখন আমরা একটু প্রথম বিক্রিয়াটা দেখি। PCl3 প্লাস ক্লোরিন এটা বিক্রিয়া করে আমাদের কি তৈরি করছে? PCl5। ঠিক আছে, PCl5। এখন এখানে আমাদের প্রথমে কতটুকু অংশ ছিল? 0.5। এটা আমাদের কতটুকু অংশ ছিল? 0.5। আর এখানে আমাদের 0 অংশ ছিল, মানে বিক্রিয়ার শুরুতে যখন টাইম 0। ঠিক আছে, টাইম 0 যখন টাইম একটা মিনিট মানে সাম্য অবস্থায় আসলো, তখন এইখান থেকে মনে করো যে PCl3 এটা এক্স পরিমাণ বিয়োজিত হয়েছে, এটাও কি আমাদের এক্স পরিমাণ বিয়োজিত হয়েছে, আর এটা কি আমাদের এক্স পরিমাণ উৎপাদন হয়েছে। এখন এটা তোমাদের মোল সংখ্যা। আমরা এন সমান কি জানি? এস ভি জানি না? তাহলে আমাদের ঘনমাত্রা লাগবে, ঘনমাত্রা সমান কি এন বাই ভি। তাহলে মোল সংখ্যাকে যদি আমরা আয়তন দ্বারা ভাগ করি তাহলে আমাদের কি হবে? ঘনমাত্রা পাবো। আয়তন কত দেওয়া আছে? 5। 5 এবং 5। ঠিক আছে, এখন আমাদের কে সি সমান দেওয়া আছে 49। তাহলে কে সি সমান আমরা উত্তরটা প্রশ্নটা লিখে আনি। আমরা কি জানি? উৎপাদনের ঘনমাত্রা ডিভাইডেড বাই বিক্রিয়ক আয়নের ঘনমাত্রা, তাই না? তাহলে PCl5 এবং হচ্ছে PCl3 ইন্টু ক্লোরিন। ঠিক আছে, এটা আমাদের বসাতে হবে। তাহলে এখানে আমাদের কি আসে? x/5 ডিভাইডেড বাই 0.5 মাইনাস এক্স ডিভাইডেড বাই আমাদের কত? 5 ইন্টু এখানে 0.5 মাইনাস এক্স ডিভাইডেড বাই 5। এটা আমাদের উত্তর। এটা সমান কি? আমাদের কেসি সমান কি? আমাদের 49 দেওয়া আছে। তাহলে আমরা লব এবং হরকে 25, 5×5 = 25 দ্বারা গুণ করি। তাহলে আমাদের কি আসে? 5x ডিভাইডেড বাই 0.5 মাইনাস এক্স এর হোল স্কোয়ার সমান আমাদের 49। এটা যদি আমরা ক্যালকুলেটরে বসাই দিই তাহলে এক্স এর মান কত পাবো? দেখি একটু বের করি। মানে এটাই জানতে চাইছে আর কি আমাদের। প্রশ্নটা সহজ না? তাহলে আমাদের 5x ডিভাইডেড বাই 0.5 মাইনাস এক্স এর হোল স্কোয়ার সমান 49। এক্স এর মানটা আসে আমাদের 0.78। আসলে এটা গ্রহণযোগ্য হবে না। কারণ কি? এখানে আমাদের এক্স এর মান দুটো আসবে, এক্স স্কোয়ার আসবে না, এই যে এক্স স্কোয়ার দুটো আসবে, তাই আমাদের এটা স্বাভাবিকভাবে করলে হবে না। মানে এভাবে ডিরেক্ট ক্যালকুলেটর না বসা দিয়ে আমাদেরকে এটা গুণ করে দিতে হবে, বুঝতে পারছো? এটা গুণ করে দিতে হবে। তাহলে গুণ করে দেই, 49 ইন্টু 0.5 মাইনাস এক্স এক্স এর হোল স্কোয়ার সমান 5x। তাহলে একটু কষ্ট করে আমরা গুণ করে দেই, সমস্যা নাই তো আমাদের, একটু নয় টাইম বেশি লাগবে। তাহলে 49 ইন্টু এটা ই করলে কি হয়?
0.5 এর স্কোয়ার করলে কি হয় বলে গেলাম এখন। সরি, 0.25 হয় মাইনাস টু এ বি, তাহলে টু এ বি করলে মানে এটা কি হয়, 1 এক্স হয় প্লাস এক্স স্কোয়ার সমান 5 এক্স থাকে। তাহলে আমাদের 49 এক্স স্কোয়ার মাইনাস 49 এক্স, তারপর প্লাস হচ্ছে 49, আর এটা গুণ করলে কি হয়, 49 কে যদি আমরা 0.425 দ্বারা গুণ করি তাহলে আমাদের 12.25 আসে সমান 5 এক্স। এখন জাস্ট আমরা এখান থেকে এক্স এর মান আমরা ক্যালকুলেটর দিয়ে বের করে নিতে পারবো ইকুয়েশন মোড থেকে। এখানে আমাদের 49 এক্স স্কোয়ার, তারপর হচ্ছে মাইনাস 49 মাইনাস 5 এক্স, তারপর হচ্ছে প্লাস 12.25। এখানে আমাদের এক্স এর মান একটা আসছে হচ্ছে 0.78, আর একটা আসছে কত আমাদের 0.319। এটা আমাদের সঠিক উত্তর হবে, এটা আমাদের হবে, এটা হবে না, কারণ কি এটা আমাদের সর্বোচ্চ দেওয়া আছে কত, 0.5 মোল দেওয়া আছে, এখানে যদি 0.78 থাকে তাহলে তো এর চেয়ে বেশি হয়ে গেল, এটা তো আমাদের সঠিক না। তাই আমাদের উত্তর হবে হচ্ছে আমাদের 0.319। এখন মোল গুলো মানে মূল সংখ্যা বের করতে বলছে, মূল সংখ্যা বের করতে বলছে মানে কি, এই যে PCl3 সমান আছে 0.5, আমাদের 0.319। আবার হচ্ছে আমাদের Cl2 সমান আছে 0.5 মাইনাস 0.319, এটা বিয়োগ করে দিলে যেটা হবে সেটাই আমাদের সঠিক উত্তর। ঠিক আছে, ক্লিয়ার নাকি কোনো ভেজাল আছে? একদম সহজ প্রশ্ন। আচ্ছা, এই প্রশ্নটাও সহজ। সোডিয়াম এবং ক্যালসিয়ামের পারমাণবিক ভর হচ্ছে আমাদের 23 এবং 40, এটা না বললেও চলতো, আমরা জানি এটা। সোডিয়াম ক্লোরাইড এবং ক্যালসিয়াম ক্লোরাইড এর দ্রবণের মধ্য দিয়ে সমান পরিমাণ বিদ্যুৎ চালনা করা হলো। এতে ক্যাথোডে 2.3 গ্রাম সোডিয়াম জমা হলে কত গ্রাম ক্যালসিয়াম জমা হয়? যেটা দরকার সেটা দেয় না, আর যেটা দরকার না সেটা দেয়। যেমন সোডিয়াম এবং ক্যালসিয়ামের যে আণবিক ভর, এটা তো আমরা সবাই জানি, এটা দিয়ে রাখছে, এটা আমার কোনো দরকার আছে? আচ্ছা দেখ, এখন বলছে সোডিয়াম ক্লোরাইড বিয়োজিত হয়েছে, বিয়োজিত হয় কি তৈরি করছে, সোডিয়াম প্লাস এবং ক্লোরিন মাইনাস তৈরি করছে। এই সোডিয়াম প্লাস মানে একটা করে ইলেকট্রন গ্রহণ করে, গ্রহণ করে আমাদের সোডিয়াম ধাতুতে পরিণত হয়। ঠিক আছে, সোডিয়াম ধাতুতে পরিণত হয়। এখন কথা হচ্ছে সোডিয়াম ধাতুতে পরিণত হলো, কিন্তু এখানে বলছে এতে ক্যাথোডে 2.3 গ্রাম সোডিয়াম জমা হলে কত গ্রাম ক্যালসিয়াম জমা হবে। ঠিক আছে, এখন বলছে সমান পরিমাণ চার্জ দিতে হয়। আচ্ছা, এখানে 1 মোল, 1 মোল সোডিয়াম আয়ন থেকে 1 মোল ইলেকট্রন সমান কি 1 ফ্যারাড, তাই না? 1 ফ্যারাড বিদ্যুৎ চার্জ। তাহলে 1 মোল ইলেকট্রন থেকে 1 ফ্যারাড, সরি, 1 মোল সোডিয়াম, 1 মোল সোডিয়ামকে 1 মোল ইলেকট্রন গ্রহণ করে 1 মোল ধাতুতে পরিণত হলো, তাই না? এখন 1 মোল ইলেকট্রন সমান আমরা কি জানি 1 ফ্যারাড, আবার 1 মোল ধাতু সমান কি জানি 23 গ্রাম, যেহেতু সোডিয়াম। তাহলে আমাদের জমা হয়েছে কতটুকু? আচ্ছা দেখো, তাহলে 23 গ্রাম সোডিয়াম জমা হতে আমাদের কতটুকু বিদ্যুৎ লাগছে, 1 ফ্যারাড, অর্থাৎ 96,500 কুলম্ব। আমাদের জমা হয়েছে কতটুকু, 2.3 গ্রাম, তাহলে 2.3 গ্রাম সোডিয়াম জমা হতে আমাদের কতটুকু বিদ্যুৎ লাগবে, 96,500 ভাগ হচ্ছে আমাদের 23 গুণন 2.3। ঠিক আছে, এটা দ্বারা এটাকে ভাগ করলে আমাদের 10 হয়, 10 দ্বারা এটাকে ভাগ করলে আমাদের 96,50 কুলম্ব হয়। এটা এতটুকু বিদ্যুৎ লাগছে। এখন এই কথাটা আসো, এটুকু হচ্ছে আমাদের বিদ্যুৎ, মানে এই পরিমাণ বিদ্যুৎ আমাকে সোডিয়ামেও দিছি, সোডিয়াম ক্লোরাইডেও দিছিলাম, ক্যালসিয়াম ক্লোরাইডেও দিছিলাম। ভেজাল নাই এই পর্যন্ত, নাকি? এটা আমরা রেখে দিলাম, আর মানে এখানে আমরা আর ভেজাল করবো না। এখন বলছে ক্যালসিয়ামে কতটুকু জমা হবে, তাই না? এখন ক্যালসিয়াম ক্লোরাইড প্রথমে বিয়োজিত হয়, কি হবে, ক্যালসিয়াম 2 প্লাস আয়ন, আর হচ্ছে আমাদের ক্লোরাইড আয়ন তৈরি করবে, ক্লোরাইড আয়ন তৈরি করবে। এখন এই ক্যালসিয়াম 2 প্লাস কয়টা ইলেকট্রন গ্রহণ করবে, দুটা ইলেকট্রন গ্রহণ করবে অবশ্যই, করে ক্যালসিয়াম ধাতু গঠন করবে। এখন এখানে 1 মোল, খেয়াল করো, 1 মোল ক্যালসিয়াম থেকে আমাদের 1 মোল ক্যালসিয়াম 2 ফ্যারাড বিদ্যুৎ, মানে 2 মোল আর কি, 2 মোল বিদ্যুৎ গ্রহণ করে, সরি, 2 মোল ইলেকট্রন গ্রহণ করে 1 মোল ক্যালসিয়ামে পরিণত হয়, 1 মোল ক্যালসিয়ামে পরিণত হয়। তার মানে কি 2 × 96,500 কুলম্ব বিদ্যুৎ গ্রহণ করে আমাদের 40 গ্রাম
40 গ্রাম ক্যালসিয়াম উৎপন্ন হয়, তাহলে আমরা একটু বের করি। তাহলে আমাদের 96,500, 96 শত 50, এই যে এতটুকু বিদ্যুৎ, এই যে সমান পরিমাণ বিদ্যুৎ, দেখো ওই সমান পরিমাণ বিদ্যুৎ চালনা করা হলো। তাহলে এত কুলম্ব বিদ্যুৎ চালনা করলে কি আমাদের কতটুকু উৎপন্ন হবে? 96,500 গুণন 96,500, মানে জিনিসটা কি বুঝতে পারছো? মানে এতটুকু তরি মানে বিদ্যুৎ লাগে 40 গ্রাম উৎপন্ন করতে। তাহলে এতটুকু বিদ্যুৎ লাগবে কত গ্রাম উৎপন্ন করতে? আমরা এটা হিসাব করবো। এটা দ্বারা এটাকে ভাগ করলে আমাদের কত হয়? 10। 10 দ্বারা 40-কে ভাগ করলে আমাদের কত হয়? 10 দ্বারা 40-কে ভাগ করলে আমাদের কত হয়? 4। 2 দ্বারা 4-কে ভাগ করলে কত হয়? 2। তার মানে কতটুকু উৎপন্ন করবে? 2 গ্রাম ক্যালসিয়াম উৎপন্ন করবে। ঠিক আছে, আশা করি বুঝতে পারছো। 3 নম্বর প্রশ্নটাও সহজ ছিল। 4 নম্বর প্রশ্নটা খেয়াল করো। আমি সম্পূর্ণ ভিডিও গুলা দেখো, মানে সবগুলা সিরিজ প্রশ্ন কিছুটা দুই একটা সহজ কঠিন মিলাই তো থাকে আর কি। দেখো, এখানে সোডিয়াম হাইড্রোক্সাইড মানে 3টা ঘনমাত্রা দেওয়া আছে। এই ঘনমাত্রা দ্রবণের পিএইচ বের করতে বলছে। এখন আমরা আগে এখানে দেওয়া আছে হচ্ছে সোডিয়াম হাইড্রোক্সাইড, ঠিক আছে। এখানে তাহলে আমরা বের করলে আমাদের কি বের হবে? এখানে পিওএইচ টাই বের হবে কিন্তু, তাই না? প্রথমে পিওএইচ। আর আমরা কি জানি, পিএইচ আর পিওএইচ এর যোগফল হচ্ছে আমাদের টোটাল 14, তাই তো জানি আমরা, তাই না? এখন কথা হচ্ছে, আমরা ওয়ান মোলার ওয়ান মোলার হাইড্রোক্সিল আয়নের জন্য পিএইচ কত পাবো? পিএইচ পিওএইচ কত পাবো? তাহলে পিওএইচ সমান কি জানি? -log 10^log সমান ওএইচ, ঘনমাত্রা অফ ওএইচ, ঠিক আছে। তাহলে এটা -log, মানে যদি আমাদের আমরা ওয়ান মোলারের জন্য বের করতেছি, তাহলে ওয়ান মোলারের জন্য বের করতে গেলে আমাদের ওয়ান বসাতে হবে। এটার উত্তর কত? 0। এটার উত্তর 0 না? দাঁড়াও, আমারও সন্দেহ লাগতেছে। -log 10 এটা কত? 1 না, 0 ঠিকই আছে, 0। তাহলে এটার মান, এটা কি পেলাম? পিওএইচ সমান 0 পেলাম। এখন যদি 0.1 হয়, তাহলে আমাদের পিওএইচ সমান কত পাবো? পিওএইচ সমান এখানে মান বসা দিলে পারে, এই যেখানে 0.1 বসা দিলে পারে কত হবে আমাদের? মানটা আমি বসা দেই। 0.1 বসালে 1 হবে। তারপর হচ্ছে আমাদের 0.001 যদি বসাই, তাহলে পিওএইচ সমান আমাদের কত আসবে? এটা আসবে হচ্ছে 3। এটা ক্যালকুলেটর বসালে পেয়ে যাবো আর কি। তাহলে এখানে পিওএইচ 0, তাহলে এটার পিএইচ কত? পিএইচ হচ্ছে আমাদের 14, মানে এই যে সূত্র অনুসারে। আবার এটার কত হবে? 13। পিএইচ হবে আমাদের 13। আর এটার পিএইচ হবে হচ্ছে আমাদের 11। ঠিক আছে, 14 থেকে 11, 3 বাদ দিলে 11 থাকে। আচ্ছা, এই প্রশ্নটা খেয়াল করো। এরপর ম্যাথ করাবো, ম্যাথ গুলো সহজ আছে আবার। ঠিক আছে, দুই একটা কঠিন আছে, কিন্তু ম্যাথ আছে, সহজ আছে আর কি। ল্যাবরেটরিতে ক্ষারমিতি বিশ্লেষণের জন্য সোডিয়াম কার্বনেট ডেসিমোলার দ্রবণ, ডেসিমোলার দ্রবণ মানে কি? ঘনমাত্রা কত দেওয়া আছে? 0.1 মোলার দেওয়া আছে। দ্রবণ প্রয়োজন। এখন ক নম্বরে বলছে, যদি তোমাকে 1,100 সেন্টিমিটার কিউব, খেয়াল করো, এই সেন্টিমিটার কিউব মানে হচ্ছে মিলিমিটার, ঠিক আছে, সরি, মিলিলিটার, ঠিক আছে। তাহলে 100 মিলিলিটার আয়তনের একটি আয়তন মিতিক ফ্লাস্ক সরবরাহ করা হয়, তবে কত গ্রাম সোডিয়াম কার্বনেট প্রয়োজন? কত গ্রাম সোডিয়াম কার্বনেট, তার মানে ডাব্লিউ বের করতে বলছে। তাহলে ডাব্লিউ সমান কি জানি আমরা? SVM ডিভাইডেড বাই 1000, বাচ্চা কালের অঙ্ক, ক্লাস 9-10 এর। ঠিক আছে, তাহলে এস কত? 0.1, ভি কত আমাদের? 100 মিলি, ইন্টু এম কত? কি সরবরাহ করছে? সোডিয়াম কার্বনেট। সোডিয়াম কার্বনেটের আণবিক ভর কত? বলো, এটা তো মুখস্থই থাকবে। সোডিয়াম কার্বনেটের আণবিক ভর 106। তাহলে 106 ডিভাইডেড বাই 1000, ঠিক আছে। 10, 10 দ্বারা এটাকে ভাগ করলে কত হয়? 10.6। আবার এটা গুণ করলে 1.06 থাকে। এত গ্রাম। তোমরা ক্যালকুলেটর দিয়ে করবা, তোমরা এই মেজার করার দরকার নাই। খ নম্বর বলছে, যদি তুমি 1.28 গ্রাম সোডিয়াম কার্বনেট লও, মানে নেও, তবে প্রস্তুতকৃত দ্রবণের ঘনমাত্রা কত? তারপর আবার বের করতে বলছে এস, ঘনমাত্রা সমান কি জানি? 1000 ডিভাইডেড বাই এম ভি, ঠিক আছে। 1000 ডিভাইডেড বাই এমভি। এখন এই 1000 কত, মানে নতুন একটা ভর দেওয়া আছে 1.28 ডিভাইডেড বাই এম কত? 106। আর ভি কত? ওই ভি ওই যে 100 সেন্টিমিটার কিউব, অর্থাৎ 100 মিলিমিটারই বসাতে হবে। তাহলে 10
এই 10 দ্বারা এটা ক্যালকুলেটর দিয়ে করে দাও, তাহলে আমি একটু করে দিচ্ছি। 12.8 ডিভাইডেড বাই 106, ঘনমাত্রা হবে হচ্ছে 120.754, আর কি এগুলা এত মোলার। একক ঠিক মতো দিও, এটা আমাদের সঠিক উত্তর হবে। 6 নম্বর প্রশ্নটা খেয়াল করো। দেখো, হাইড্রোজেন বন্ড হাইড্রোজেন দেওয়া আছে, সিঙ্গেল বন্ড দেওয়া আছে, তারপরে অক্সিজেন ডাবল বন্ড অক্সিজেন এবং অক্সিজেন সিঙ্গেল বন্ড হাইড্রোজেন বন্ধনের মানগুলা দেওয়া আছে। এখন নিম্নের বিক্রিয়ায় বিক্রিয়া তাপ বের করতে হচ্ছে। বিক্রিয়া তাপ আমরা ডেল এইচ দ্বারা প্রকাশ করি, বুঝতে পারছো? বিক্রিয়া তাপের সহজ উপাদান, সহজ সূত্র হচ্ছে বিক্রিয়ক মাইনাস উৎপাদক। ঠিক আছে, বিক্রিয়ক মাইনাস উৎপাদক, এবার লিখে দিবা বিক্রিয়কে উৎপন্ন তাপ মাইনাস উৎপাদে উৎপন্ন তাপ। ঠিক আছে, তাহলে এখানে কি আমাদের হাইড্রোজেন বন্ড হাইড্রোজেন প্লাস হাফ ইন্টু অক্সিজেন ডাবল বন্ড অক্সিজেন মাইনাস এখানে কি আছে, ও এইচ আছে। ও এইচ কয়টা আছে? দুটো আছে না? হ্যাঁ, ও এইচ দুটো আছে, তাহলে এখানে আমাদের কি হবে? মাইনাস 2 ইন্টু ওর বন্ড এইচ, এটা হবে। তাহলে আমরা একটু লিখে দেই। তাহলে হাইড্রোজেন বন্ড হাইড্রোজেন, তাহলে এটা কত আমাদের? 434.7 প্লাস হাফ ইন্টু অক্সিজেনের কত আছে? 493.24 মাইনাস 2 ইন্টু 463.98, বিয়োগ করে দিবা। বিয়োগ করে দিয়ে যেটা আসবে ওইটা আমাদের বিক্রিয়া তাপ। ঠিক আছে, নিচের বিক্রিয়াগুলো সম্পন্ন করো। স্ক্রিনশট নাও, এটা তোমরা চ্যাট জিপিটিতে বসাবা, বসায় এটা উত্তর বের করো, তারপর আমি করে দিব। ওয়েট করো, মানে স্ক্রিনশটটা নিয়ে রাখো আর কি। আমার একটু বাইরে যাওয়া লাগবে, একটু বাইরে থেকে এসে আবার রেকর্ডিংটা করবো। দুঃখিত, আমি আমার একটা হঠাৎ জরুরি কাজ পড়ার কারণে আমি বাইরে গিয়েছিলাম। দেখো, আমরা 7 নম্বর প্রশ্নটা একটু খেয়াল করো। এই নাম্বার কি বলছে? আমরা এখানে বলছে নিম্নলিখিত বিক্রিয়াগুলো সম্পন্ন করো। আচ্ছা, আমরা বিক্রিয়াগুলো দেখবো। এখানে প্রথমে কি আছে? সিএইচ 3 বন্ড সিএস বন্ড এনএইচ 2 প্লাস পানি। এখন এটা বিক্রিয়া করে কি হয়? প্রথমে খেয়াল করো, এখানে আমাদের বন্ড আছে, তাহলে আমরা এখানে প্রথমে মানে দেখো, বিক্রিয়াগুলো তোমাকে মুখস্থ করতে হবে। এগুলো যে এগুলা যে কোনো ধারাবাহিক নিয়ম ভাবে হয় তা হয় না। আসলে কিছু বিক্রিয়া ধারাবাহিক নিয়ম ভাবে হয়, কিন্তু অধিকাংশ বিক্রিয়া ধারাবাহিক নিয়ম মানে না। তাই বিক্রিয়াগুলো মুখস্থ করতে হবে। কিন্তু আমি কিছু শর্টকাট, মানে শর্টকাট না, মানে মনে রাখার ট্রেনিং বলতে পারি, সেভাবে আমি যেভাবে মনে রাখতাম আর কি। সিএইচ 3, এখানে কার্বন আছে, এখানে কি হবে? হাইড্রোজেন আর ওএইচ ভাঙবে। তো এইখানে কার্বন আর এই ওএইচ চলে যাবে, যাওয়ার পর এখানে দুটা আর কি অক্সিজেন চলে আসবে। আসার পর এখানে আমাদের কি আছে? NH2। NH2 থাকলে পারে মনে করবা এটা আর কি NH3 তে পরিণত হবে। ঠিক আছে, NH3 প্লাস NH3 তে পরিণত হবে। তারপর হচ্ছে আমাদের, একটু ওয়েট করো, হ্যাঁ, NH3 তে পরিণত হবে। তারপরে এখানে আবার সালফারটা আছে। সালফারটা কি হবে? সালফার আছে, আবার এখানে হাইড্রোজেন গুলো আছে, তাহলে আমাদের এখানে হাইড্রোজেন সালফেট উৎপন্ন হবে। ওকে, হয়ে গেল। এই আর কি, এইভাবে মানে আমি মনে রাখতাম। এখন খ নম্বরটা দেখো, বি নম্বরটা দেখো। NH4 Cl প্লাস ক্যালসিয়াম অক্সাইড। এখন দেখো, এখানে ক্যালসিয়াম আছে, এখানে ক্লোরিন আছে, তাহলে কি গঠন করবে? ক্যালসিয়াম ক্লোরাইড। কারণ ক্যালসিয়াম CaCl2, এটা তো অবশ্যই হবে। এখানে অ্যামোনিয়াম আয়ন আছে, তাহলে এখানে কি হবে? অ্যামোনিয়া উৎপন্ন হবে, এটা অবশ্যই। ঠিক আছে, এখানে একটা, এখানে হাইড্রোজেন আছে অক্সিজেন আছে, মানে যেভাবে হাইড্রোজেন অক্সিজেন আছে, এরা মিলে কি গঠন করে? হাইড্রোজেন আর অক্সিজেন সাধারণত আমাদের পানি গঠন করে, তাই না? পানি গঠন করলো, সমস্যা তো নাই। আচ্ছা, সি নাম্বার, সি নাম্বারটা খেয়াল করো। সি নাম্বারটা বলছে AS2S3, AS2S3 প্লাস অক্সিজেন O2 প্লাস পানি। এখানে মূলত কি? এখানে সালফার আছে, AS2 আছে, তারপর হচ্ছে অক্সিজেন আছে, এখানে হাইড্রোজেন আছে। এখন খেয়াল করো, এই সালফার হাইড্রোজেন অক্সিজেন এই তিনটা মিলে সাধারণত কি হয়? সালফুরিক অ্যাসিড। তো এখানেও সালফুরিক অ্যাসিড গঠন করবে। এখন আরো আমাদের হাইড্রোজেন আছে, অক্সিজেন আছে, তারপর হচ্ছে আর্সেনিক আছে, তো এরা মিলে কি গঠন করবে? H3 AS O4।
H3AsO4 এটা গঠন করবে, বুঝতে পারছো? হ্যাঁ, আমি এগুলো নর্মালি মুখস্থ করতাম ভাই, আমি জানি না এগুলোর কোনো নিয়ম আছে কিনা। আর ডি নাম্বার বিক্রিয়া অনেক জায়গায় আমি খুঁজছি, এটা পাই নাই, এটা আমি জানি না বিক্রিয়াটা ভুল আছে কিনা, আমার প্রশ্নটা ভুল আছে কিনা, তবে আমি খুঁজে পাই নাই আর কি। এখন পটাশিয়াম পার ম্যাঙ্গানেট, পটাশিয়াম পার ম্যাঙ্গানেট এর সাথে আমাদের হাইড্রোজেন সালফেট প্লাস সালফিউরিক অ্যাসিড, খেয়াল করো এখানে কি গঠন করবে। এখানে পটাশিয়াম আছে, ম্যাঙ্গানিজ আছে, আহ অক্সিজেন আছে, এখানে হচ্ছে হাইড্রোজেন আছে, সালফার আছে, আবার এখানে হাইড্রোজেন সালফার অক্সিজেন এগুলো আছে। এখন এখানে SO4 হাইড্রোজেন আর হচ্ছে SO4 2 মাইনাস এটা গঠন করে, এই SO4 2 মাইনাস পটাশিয়ামের সাথে একবার যুক্ত হয়ে কি করবে, পটাশিয়াম সালফেট গঠন করবে। আবার এই ম্যাঙ্গানিজের সাথে এটা যুক্ত হয়ে কি করবে, ম্যাঙ্গানিজ সালফেট গঠন করবে, ঠিক আছে, ম্যাঙ্গানিজ সালফেট গঠন করবে, ম্যাঙ্গানিজ সালফেট গঠন করবে। এখন এই হাইড্রোজেন আর অক্সিজেন এরা কি করবে, হাইড্রোজেন অক্সিজেন সালফার এরা আবার কি করবে। এখন কথা হচ্ছে এখানে হাইড্রোজেন আর সালফার মিলে, অক্সিজেন মিলে একবার হয় হাইড্রোজেন সালফার, অন্য সালফারিক অ্যাসিড গঠন করতে হবে, কিন্তু এখানে দুটোই অলরেডি আছে বিক্রিয়কে, তাহলে উৎপাদ্য হবে হচ্ছে শুধু সালফারটা আলাদা হয়ে যায়, বুঝতে পারছো? আর অক্সিজেন হাইড্রোজেন আছে, এই মিলে হচ্ছে পানি উৎপন্ন করবে, ঠিক আছে। মানে হাইড্রোজেন আর অক্সিজেন থাকলে তো অল টাইম পানি উৎপন্ন হবে, দিয়ে দিলাম পানি। এখন এখানে হাইড্রোজেন সালফেট আছে, সালফিউরিক অ্যাসিড, আর কি বাদ থাকলো, তাহলে এটা কোনো কিছু তেমন গঠন করবে না, তাই সালফার একাই চলে আসবে। আর পটাশিয়াম সালফেট, ম্যাঙ্গানিজ সালফেট। এরপরের প্রশ্নটা দেখো, আমাদের 8 নম্বর প্রশ্নটা, এটা একটু স্ক্রিনশট নাও, এটা তোমরা আর কি এগুলো তো আসলে মুখস্থ করে রাখা লাগে, তো তোমরা এগুলো একটু স্ক্রিনশট নিয়ে রাখো, গুগল থেকে তোমরা একটু দেখে নিও, সার্চ দিয়ে দেখে নিও। কারণ আমি লিখে দিলাম এখানে, আমারও তো এগুলো মুখস্থ সবসময় থাকবে না, এটাই স্বাভাবিক কথা, কারণ আমরা তো সবসময় মুখস্থ রাখি না। তো এটা একটু মুখস্থ করে নিও ভাই, আমি দুঃখিত এই কারণে। আসো, এটা দেখাতে পারবো, এটা সমস্যা নাই। কিভাবে পাওয়া যায়, সমীকরণ সহ লিখো, বেনজেন থেকে নাইট্রোবেনজেন। আচ্ছা, বেনজেন থেকে নাইট্রোবেনজেন একটু আমরা একটু দেখবো। দেখো 9-1 নাম্বারটা কি বলছে, আমাদের বেনজেন থেকে নাইট্রোবেনজেন, আমরা বেনজেন থেকে নাইট্রোবেনজেনে যাওয়ার খুব সহজ পদ্ধতি হলো, আমরা একটা বেনজেন আঁকা নেই প্রথমে। একটু বেনজেন আঁকা নিলাম, একটু বাঁকা, না এটা তো পঞ্চভুজ হয়ে গেল। দেখো একটা বেনজেন আঁকালাম, এই বেনজেনের সাথে যদি আমরা আহ নাইট্রিক অ্যাসিড যুক্ত করি, নাইট্রিক অ্যাসিড আর হচ্ছে আমাদের সালফিউরিক অ্যাসিড যদি থাকে এর সাথে, প্রভাবক হিসেবে সালফিউরিক অ্যাসিড এবং 50 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা ব্যবহার করি, তবে এই বেনজিনের সাথে আমাদের আহ নাইট্রোবেনজেন উৎপন্ন করে, বুঝতে পারছো প্রথমে কিভাবে। দেখো আমরা একটু বেনজিনটা আঁকা নেই। এখানে NO2 উৎপন্ন যুক্ত হয়, আর এইখানকার যে এই হাইড্রোজেন আর এখানে OH এটা হচ্ছে কেন আমাদের যুক্ত হয় পানি উৎপন্ন করে, ঠিক আছে, এই হচ্ছে নাইট্রোবেনজেন। তোমরা একটু এটা পারবা, এটা সমস্যা নাই, নাইট্রোজেন এভাবে উৎপন্ন করে, এটা মুখস্থ রাখলে পরে হয়ে যাবে। এখন 2 নাম্বার কি বলছে, মিথেন থেকে ক্লোরোফর্ম। মিথেনটা কি আছে, CH4, এইখান থেকে যদি আমরা ক্লোরোফর্ম উৎপন্ন করতে চাই, তাহলে ক্লোরিন ব্যবহার করা লাগবে, কিন্তু এখানে ইউভি রশ্মি অর্থাৎ আল্ট্রাভায়োলেট রশ্মি ব্যবহার করতে হবে। ফলে এখানে আমাদের CH3Cl প্লাস HCl উৎপন্ন করবে, এটা হচ্ছে আমাদের, এই যৌগটা হচ্ছে আমাদের ক্লোরোফর্ম, বুঝতে পারছো? এটা হচ্ছে আমাদের ক্লোরোফর্ম। এখন 3 নাম্বার বাদ থাকুক, 4 নাম্বারটা, 3 নাম্বার সম্পর্কে বলতেছি দেখো। 4 নাম্বারটা ইথিলিন থেকে পলিথিন, ইথিলিন থেকে পলিথিন, ইথিলিন আগে আঁকা নেই। CH2 ডাবল বন্ড CH2, এটা N সংখ্যক ইথিন যুক্ত হয়, বুঝতে পারছো? ইথিন যুক্ত হয়। এখানে আমাদের প্রভাবক কি দেওয়া লাগে জানো, প্রভাবক হচ্ছে আমাদের 1000 ATM চাপ দেওয়া লাগে, এখানে মেইনলি চাপ থাকা লাগে 1000 ATM, আর হচ্ছে 200 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা থাকে, বুঝতে পারছো? 1000 ATM চাপ আর 200 ডিগ্রি সেলসিয়াস আমাদের আহ তাপমাত্রা থাকে, এখন এইখানে কথা হচ্ছে, পরবর্তীতে এটা আমাদের পলিথিন গঠন করে কি, CH2 বন্ড এইখানে আমাদের এন চলে আসে। ও হ্যাঁ, আর একটা কথা বলি, এখানে অক্সিজেনও লাগে, প্রভাবক হিসেবে অক্সিজেন লাগে, তো এটা মনে রাখলে হয়ে যাবে। তারপর হচ্ছে অ্যাসিড অ্যানহাইড্রাইড থেকে কার্বক্সিলিক অ্যাসিড। 5 নাম্বারটা অ্যাসিড অ্যানহাইড্রাইড, এটা কি, এটা মূলত হচ্ছে CH3 বন্ড বন্ড সিও, বন্ড ও, বন্ড সিও, বন্ড CH3, এইটাকে হচ্ছে অ্যাসিড অ্যানহাইড্রাইড, দুই পাশে দুটা অ্যালকাইল মূলক থাকবে, তারপর তার মাঝে দুই পাশে দুটা হচ্ছে আমাদের কার্বক্সিলিক মূলক, আর মাঝখানে হচ্ছে একটা ইথার থাকবে, ঠিক আছে, ইথার মূলক থাকবে আর কি। এটার সাথে এখান থেকে আমাদের কার্বক্সিলিক অ্যাসিড তৈরি করা লাগবে। কার্বক্সিলিক অ্যাসিড তৈরি করতে গেলে এখানে আমরা জাস্ট পানি যুক্ত করে দিব। এখন পানির এখানে আমি একটু ভেঙে দেখাই দেই যে এখানে পানির এখানে কি থাকে আমাদের, এইচ বন্ড ও এইচ থাকে, তাই তো?
তাই থাকে না? এটা থাকে, হ্যাঁ, এটাই থাকে মূলত। এখন এইখানে আমাদের এই CH3 আমি একটু লাল কালি নেই। তা এই CH3 লিখলাম, বন্ড এই সি ও বন্ড লিখলাম, আর এই যে OH এটা আবার এখানে আসে যুক্ত হয়, ঠিক আছে? তাহলে এটা একটা কার্বক্সিলিক অ্যাসিড প্লাস। এখন এই CH3 লিখলাম, CH3 এই বন্ড ও সিও লিখলাম, বন্ড সিও। এখন এই অক্সিজেনটা আবার এখানে এসে যুক্ত হয়, এই হাইড্রোজেনটা এখানে এসে যুক্ত হয়, ঠিক আছে? এভাবে হচ্ছে আমাদের অ্যাসিড অ্যানহাইড্রাইড থেকে কার্বক্সিলিক অ্যাসিড উৎপন্ন করে। আশা করি ক্লিয়ার, এটা আর কোনো সমস্যা থাকার কথা না। চাইলে স্ক্রিনশট নিতে পারো, ঠিক আছে? স্ক্রিনশট নিতে পারো। তোমরা ভালোভাবে পড়াশোনা করবা, এটা হচ্ছে মেইন কথা। ভালোভাবে পড়াশোনা করলে পরে তোমরা সকলেই চান্স পাবে। এগুলো কিন্তু বুয়েটে আসার মতো প্রশ্ন, ঠিক আছে? এগুলো কিন্তু প্রত্যেকটা ভালো প্রশ্ন। এগুলা মানে ফেলে দেওয়ার মতো কোনো প্রশ্ন না। দেখো, নিম্নলিখিত যৌগগুলোর আণবিক সংকেত লিখো। এই একই কথা ভাই, এগুলো একটু মুখস্থ করতে হবে ভাই। আমি মানে এগুলো আমার মুখস্থ সবসময় থাকে না আর কি। এগুলো হচ্ছে এরকম যে পরীক্ষার 2 দিন আগে ভালোভাবে, মানে আগে থেকে পড়বো ঠিক আছে, কিন্তু পরীক্ষার 2 দিন আগে আরেকটু ভালোভাবে দেখলে পরে আমার ভালো মনে থাকবে। তো এইখান থেকে তোমাদের এগুলো মুখস্থ করতে হবে। তো এটা একটু করে নাও, স্ক্রিনশট লিখে নিয়ে নাও, পরে গুগল থেকে একটু ইয়া করে নিও, ঠিক আছে? উচ্চতর গণিতে চলে আসলাম, উচ্চতর গণিত। আচ্ছা, প্রথম অংশটাই দেখি। প্রথম অঙ্কটাই হচ্ছে আমাদের 1 নম্বর অঙ্কটা বলছে লিমিট এক্স টেন্স টু জিরো, সাইন এক্স ডিভাইডেড বাই এক্স ইন্টু ওয়ান প্লাস কজ এক্স, ঠিক আছে? এটা, তো এটা সমান আমরা কি লেখা যায়? লিমিট এক্স টেন্স টু জিরো, এখানে আমরা একটু আলাদা করে লিখতে পারি সাইন এক্স বাই এক্স ইন্টু লিমিট, আমরা তো আলাদা এক্স টেন্স টু জিরো লিখি নাই, লিমিট এক্স টেন্স টু জিরো, তারপর ওয়ান ডিভাইডেড বাই হচ্ছে ওয়ান প্লাস কজ এক্স, লেখাই তো যায় এটা, তাই না? এটা তো তোমরা জানো। এখন এইটা আমাদের একটা সূত্র না? এটা আমাদের একটা সূত্র না? এই সূত্র সমান আমরা কি জানি? ওয়ান। তাহলে ওয়ান ইন্টু লিমিট x টেন্স টু 0, 1 ডিভাইডেড বাই 1 প্লাস কজ এক্স। দেখো, আমি যেভাবে লিখতেছি এইভাবেই লিখবা, মনে করো এত টেনশন করার নাই। এখানে জাস্ট তুমি প্রশ্নটা একটু বুঝাই দিতে পারলেই হয়েছে, আর তোমার উত্তর সঠিক বের হলেই হয়েছে। এখানে ফুল নাম্বার দিয়ে দিবে, এখানে ওই ধারাবাহিক আমরা জানি। তারপর ক হতে পাই একটু আগে ওটা, অমুক নং সমীকরণ হতে পাই, 1 নং সমীকরণ হতে পাই, এগুলো কোনো কিছু দরকার নাই। দেখো, এখন এই ওয়ান গুণ করলে তো ওয়ানই হয়, মানে এটাই হয়। তাহলে এক্স এর মানটা বসাই দেয়, তাহলে 1 ডিভাইডেড বাই 1 প্লাস কজ জিরো। তাহলে হচ্ছে কেন আমাদের এটা কি হয়? কজ জিরোর মান কত? কজ জিরোর মান আমাদের ওয়ান হয়, তাই না? তাহলে 1 + 1 সমান 1/2, ঠিক আছে? এটা আমাদের সঠিক উত্তর। 1 নম্বর গেল। 2 নম্বর, 2 নম্বর প্রশ্নটা আসো, একটু মজা আছে। আসো একটু গেম খেলি। 2 নম্বর প্রশ্ন দিয়ে তোমাদের সাথে একটু গেম খেলবো, ঠিক আছে? গেমটা হচ্ছে, তোমাদেরকে একটা ইন্টিগ্রেশন দিলাম, ইন্টিগ্রেশন অফ 2 টু দি পাওয়ার লন এক্স ডিএক্স, ঠিক আছে? এটা বের করো। মনে করো এটার ইন্টিগ্রেশন বের হবে, মানে এটার উত্তর বের হবে আই। আচ্ছা, ঠিক আছে, আমরা করা শুরু করে দিই। ইন্টিগ্রেশন 2 টু দি পাওয়ার লন এক্স ইন্টু 1 ডিএক্স, কারণ এখানে কোনো সূত্র ডিরেক্ট ফেলতে পারবো না, তাই আমরা ইউভির সূত্র ফেলবো। আমরা ইন্টিগ্রেশন অফ ইউ অফ ভির সূত্র কি জানি? ইন্টিগ্রেশন অফ ভি ডিএক্স মাইনাস ইন্টিগ্রেশন অফ ডিডিএক্স অফ ইউ ইন্টু ইন্টিগ্রেশন অফ ভি ডিএক্স ইন্টু ডিএক্স, ঠিক আছে? এখন আমরা একটু বের করি, এখানে আমাদের ইউ যেটা হচ্ছে লিড ফর্মে, যেটা আগে পড়ে সেটা হচ্ছে আমাদের ইউ, তাহলে এল তে কি লগারিদম, তাহলে এখানে কি লগারিদম এটা না? তাহলে আমাদের এটা ইউ, তাহলে 2 টু দি পাওয়ার লন এক্স ইন্টিগ্রেশন অফ ডিএক্স মাইনাস ইন্টিগ্রেশন অফ ডিডিএক্স অফ ইউ, তাহলে আমরা লিখি ডিডিএক্স অফ 2 টু দি পাওয়ার লন এক্স ইন্টু ইন্টিগ্রেশন অফ ভি ডিএক্স। ভি কত? ওয়ান। ডিএক্স আবার এটা ডিএক্স, ঠিক আছে? এখন আমরা আবার ফের করি, এটাকে ইন্টিগ্রেশন করলে কি হয়? এক্স হয়। তাহলে এক্স 2 টু দি পাওয়ার লন এক্স, ঠিক আছে? মাইনাস, তারপর ইন্টিগ্রেশন অফ এটাকে ডিফারেন্সিয়েশন করলে কি হয়? 2 টু দি পাওয়ার লন এক্স, মানে 2 টু দি পাওয়ার এক্স আমরা ধরি, অর্থাৎ এ টু দি পাওয়ার এক্স এর ডিফারেন্সিয়েশন কি? এ টু দি পাওয়ার এক্স লন এ, তার মানে 2 টু দি পাওয়ার লন এক্স ইন্টু লন এ। লন এ হচ্ছে না টু, লন 2। এখন যেটাকে এক্স ধরছি, লন এক্স কে আমরা এক্স ধরছিলাম না? সেটা তো আসলে এক্স না, তাহলে সেটাকে আমরা আবার ডিফারেন্সিয়েশন করবো, তাহলে কি? 1/x, লন এক্স এর ডিফারেন্সিয়েশন কি? 1/x। এখন ইন্টিগ্রেশন অফ 1 ডিএক্স, তাহলে এটা হচ্ছে আর আমাদের এক্স ডিএক্স হবে, ঠিক আছে? এক্স ডিএক্স হবে। তাহলে এক্স ইন্টু 2 টু দি পাওয়ার লন এক্স মাইনাস, এখন এই এক্স আর এই এক্স কাটা গেল, আর হচ্ছে এইটা আমাদের
লন টু আমরা ধ্রুব বাইরে নিয়ে আসলাম, তাহলে লন টু ইন্টিগ্রেশন অফ টু টু দি পাওয়ার লন এক্স। দেখো যেই লাউ সেই কদু, এটা আমাদের প্রথমেই ছিল না এই অংশটা, এই যে এটা না, যেই লাউ সেই কদু না, ভুল বললাম কি? ভুল বলি না কিন্তু, যেই লাউ আসলে সেই কদুই আছে। তাহলে আমরা একটু দেখি, এখন ওইটার সমান আমরা কি ধরছিলাম? ওইটার সমান ধরছিলাম কি আমরা আয়, তাহলে এই পুরোটা সমান কি আয় ধরছিলাম, আয় উত্তর বের করতেছি। তারপর হচ্ছে গিয়ে আমাদের এক্স টু টু দি পাওয়ার লন এক্স মাইনাস লন টু, এটা সমান কি লেখা যায়? আই লেখা যায় না, ইন্টু আই। তাহলে আমরা এই অংশটা আমরা বাম পাশে নিয়ে আসছি, তাহলে আই প্লাস টু টু দি পাওয়ার লন, সরি, আই প্লাস লন টু ইন্টু আই সমান এক্স ইন্টু টু টু দি পাওয়ার লন এক্স। অতএব আই সমান আমাদের এক্স ইন্টু টু টু দি পাওয়ার লন এক্স ডিভাইডেড বাই ওয়ান প্লাস লন টু। এটা আমাদের মানে হিসাব করে বের করছি আর জাস্ট এই যেখানে আই কমন নিয়ে এটা ভাগ করে দিচ্ছি। তাহলে কি এটা কঠিন? দেখো আমি আর একবার একটু দেখার চেষ্টা করতেছি। দেখো এটা কঠিন না। প্রথমে যেটাকে অন্তরীকরণ করবো সেটাকে আমরা ডিফারেন্সিয়েশন, মানে সেটাকে আমরা আই ধরে নিব। এই যে এটাকে অন্তরীকরণ করবো আই ধরে নিব। যেহেতু আমাদের এখানে কি বললাম না, কোনো ডিরেক্ট সূত্র ফেলতে পারতেছি না ইন্টিগ্রেশনে, তাই আমরা ইউভির সূত্র ফেলবো। ইউভির সূত্র কি? ইউ ইন্টিগ্রেশন অফ ভিডিএক্স মাইনাস ইন্টিগ্রেশন অফ ডিডিএক্স অফ ইউ ইন্টু ইন্টিগ্রেশন অফ ভিডিএক্স ডট ইন্টু ডিএক্স। এর সূত্র বসালাম, তাহলে আমাদের এখানে টু টু দি পাওয়ার লন টু টু দি পাওয়ার লন এক্স ইন্টু ওয়ান। তাহলে এটা সমান আমরা বসালে পরে আমাদের একবার সূত্র বসাই দিলাম, এটা বসাই দিলে আমাদের এটা আসে, তাই না? এটা আসে। আসলে আবার পরবর্তীতে আমরা জাস্ট মান বসাই দিছি, পরে এখানে আমাদের কি আসতেছে? ইন্টিগ্রেশন অফ ডিএক্স। ঠিক আছে, ইন্টিগ্রেশন অফ মানে আগের টাইপ ইন্টিগ্রেশন অফ টু টু দি পাওয়ার লন এক্স ডিএক্স, এটা পূর্বের টাইপ আসলো। পরবর্তীতে এখানে এটা সমান তো আমরা আই ধরে নিচ্ছি, তাহলে আই বসে দিলাম, তাহলে হয়ে গেল, হিসাবটা কমপ্লিট করে ফেললাম। এই আর কি, সহজ আছে। তোমরা এই প্রশ্নটা একবার যখন প্র্যাকটিস করবে তখন মানে একদম সহজ লাগবে। এরপর প্রশ্নটা খেয়াল করো। এরপরের প্রশ্নটা কি দেওয়া আছে? আমাদের প্রশ্নটা দেওয়া আছে, 4 নম্বর প্রশ্নটা আমাদের দেওয়া আছে জেড সমান কি দেওয়া আছে? কস থিটা প্লাস আই সাইন থিটা। ঠিক আছে, কস থিটা প্লাস আই সাইন থিটা হইলে তবে আমাদের বের করতে কি বের করতে বলছে? 2/1 প্লাস জেড, এটা বের করতে বলছে। আমরা বের করি, সমস্যা না, আমরা জেড এর মানটা বসাই দেই। 1 প্লাস জেড, জেড সমান কি? কস থিটা প্লাস আই সাইন থিটা। ঠিক আছে, আই সাইন থিটা, এই আই কিন্তু আলাদা আর এই আই কিন্তু আলাদা। ইংলিশ অ্যালফাবেট আই হচ্ছে এটা, আর হচ্ছে এটা হচ্ছে আমাদের জটিল সংখ্যার আই, বুঝতে পারছো? এখন এটাকে আমরা এ প্লাস আই বি আকার, এ কি আকার আনবো? এ প্লাস আই বি আকার আনবো। তাহলে কি করা লাগে? অনুবন্ধী দ্বারা গুণ করা লাগে। তাহলে আমরা অনুবন্ধী দ্বারা গুণ করি, তাহলে 1 প্লাস কস থিটা মাইনাস আই সাইন থিটা, অর্থাৎ আই যেটা থাকবে জটিল সংখ্যা, জটিল অংশ যে, তার আগে আমরা পরিবর্তন করে দিব। তাহলে এখানে আমাদের 1 প্লাস কস থিটা প্লাস আই সাইন থিটা প্লাস আই সাইন থিটা ইন্টু 1 প্লাস কস থিটা। অনুবন্ধী কি? এই যেটা এই উপরে যেটা লিখছি সেটা আমাদের অনুবন্ধী না? এই যেটা আমাদের অনুবন্ধিত, তাই না? তাহলে এখানে 1 প্লাস কস থিটা মাইনাস আই সাইন থিটা, আই সাইন থিটা। তাহলে এটা লিখি 2 × 1 প্লাস কস থিটা, মানে উপরে আর কোনো কিছু করলাম না আপাতত, পরে দেখা যাবে কোনো কিছু করা লাগে কিনা। ডিভাইডেড বাই, এখন দেখো এই অংশটা যদি আমরা এ ধরি আর এই অংশটা যদি বি ধরি, তাহলে কি আসতেছে? এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি, তাহলে তার মানে কি? এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার। তাহলে আমাদের 1 প্লাস কস থিটা এর হোল স্কোয়ার মাইনাস বি স্কোয়ার কি? আই স্কোয়ার সাইন স্কোয়ার থিটা সমান কি? আর 2 × 1 প্লাস কস থিটা মাইনাস আই সাইন থিটা ডিভাইডেড বাই মাইনাস আই সাইন থিটা ডিভাইডেড বাই, এখন এটা আমরা লিখবো, এটা সূত্র ফালাই দিব, তাহলে 1 প্লাস কস থিটা এর হোল স্কয়ার। তাহলে এটা সমান কি হবে? এটাও সমান হবে 1 প্লাস 2 কস থিটা প্লাস কস স্কয়ার থিটা, কস স্কয়ার থিটা। আর আই স্কয়ার থিটা সমান কি? -1, তাহলে -1 হচ্ছে প্লাস সাইন স্কয়ার থিটা। ঠিক আছে, মাইনাস সাইন স্কয়ার থিটা। এখন আমরা একটু লিখি 2 × 1 প্লাস কস থিটা, সরি, মাইনাস আই সাইন থিটা ডিভাইডেড বাই, এখন দেখো
এই cos স্কয়ার থিটা প্লাস sin স্কয়ার থিটা সমান কি লেখা যায়? 1 লেখা যায়। তাহলে 1 প্লাস 1 তাহলে কি 2। তাহলে এই 2 যদি আমরা কমন নেই তাহলে 1 প্লাস cos থিটা লেখা যায়। এই 2 আর 2 বাদ গেল। এখন আমাদের এই যে এই অংশটুকু আর এই অংশটুকু ভাগ করলে পরে কি হয়? এখানে 1 থাকে। তাহলে 1 মাইনাস i sin থিটা ডিভাইডেড বাই 1 প্লাস cos থিটা। ঠিক আছে? এ পর্যন্ত তো ঠিক আছে। এ পর্যন্ত তোমাদের কোনো সমস্যা থাকার কথা না। তারপর আমি আবার দেখাচ্ছি। আচ্ছা একটু ওয়েট। হ্যাঁ দেখো এবার আমাদের এটা তো লিখলাম 1 মাইনাস, এখন এই i সাইন থিটা সাইন থিটা সমান আমরা কি লেখা যায়? 2 সাইন থিটা বাই 2 ইন্টু কস থিটা বাই 2। অঙ্ক এই পর্যন্ত প্রায় শেষ, তুমি চাইলে আরেকটু করতে পারো, করলে ভালো। 1 প্লাস কস থিটা এটা সূত্র কি লেখা যায়? 2 কস স্কয়ার থিটা বাই 2, তাই না? 2 কস স্কয়ার থিটা বাই 2। এখন এইটা আর এটা কাটা দিলে কি হয়? কস স্কয়ার থিটা বাই 2, cos স্কয়ার থিটা বাই 2, এই 2 2 কাটা গেল। তাহলে আমাদের 1 মাইনাস i tan থিটা বাই 2। ঠিক আছে? এটা আমাদের হচ্ছে মানে এটা আমাদের বের করতে বলছে আর কি। এটা সমান হচ্ছে 2 ডিভাইডেড বাই 1 প্লাস জেড এর এটা হচ্ছে a প্লাস ib আকারে প্রকাশ করা হলো। ঠিক আছে? সহজ আছে কিন্তু, জাস্ট অনুমান দ্বারা গুণ করে দিলে হয়ে যায়। 5 নম্বর প্রশ্নটা কি বলছে? খেয়াল করো তো 5 নম্বর প্রশ্নটা কি বলছে তোমাদের। দেখো 5 নম্বর প্রশ্নটা কি বলছে। 5 নম্বর প্রশ্নটা বলছে হচ্ছে যদি tan ইনভার্স এক্স প্লাস আলফা মাইনাস tan ইনভার্স এক্স সমান পাই বাই 4 হয়, তবে এক্স ও আলফা এর মধ্যে সম্পর্ক নির্ণয় করো এবং এর সম্ভাব্য মান বের করো। আচ্ছা আমরা একটু বের করব। তাহলে হচ্ছে কি আমাদের tan ইনভার্স, প্রথমে কি আছে? tan ইনভার্স এক্স প্লাস আলফা মাইনাস tan ইনভার্স এক্স সমান হচ্ছে আমাদের পাই বাই 4। ঠিক আছে? তাহলে tan ইনভার্স এক্স মাইনাস tan ইনভার্স ওয়াই এর সূত্র কি? tan ইনভার্স এক্স মাইনাস ওয়াই ডিভাইডেড বাই 1 মাইনাস এক্স ওয়াই, তাই না? এটা হচ্ছে আমাদের tan ইনভার্স এক্স ইন্টু tan ইনভার্স ওয়াই এর সূত্র। তাহলে ডিভাইডেড বাই 4। আমরা উভয় পক্ষে tan নিলে পারে আমাদের উপরে এই ট্যানটা কাটাকাটি যায়, তাহলে শুধু আমাদের কি থাকে? আলফা। ঠিক আছে? ট্যানটা কাটা এক্স এক্স কাটা যায়, তাহলে শুধু থাকে আলফা ডিভাইডেড বাই 1 মাইনাস এক্স স্কোয়ার, 1 মাইনাস এক্স স্কোয়ার মাইনাস আলফা এক্স সমান আমাদের কি থাকে? tan পাই বাই 4। এই tan পাই বাই 4 সমান আমরা কি লিখতে পারি? 1। তাহলে আমাদের আলফা সমান কি আসে? 1 মাইনাস এক্স স্কোয়ার মাইনাস আলফা এক্স। ঠিক আছে? অতএব এক্স স্কোয়ার মাইনাস এক্স স্কোয়ার প্লাস আলফা এক্স, এক্স স্কোয়ার প্লাস আলফা এক্স প্লাস আলফা মাইনাস 1। এটা হচ্ছে আমাদের সম্পর্ক, এই যে আলফা এবং এক্স এর মধ্যে যে সম্পর্ক এটা হচ্ছে এটা। এখন আমাদের বলছে এদের সম্ভাব্য মান বের করো। তাহলে সম্ভাব্য মান বের করি, তাহলে এক্স সমান এটা একটা দ্বিঘাত রাশি, তাহলে এক্স এর সমান কি? মাইনাস বি বাই মাইনাস বি, তার মানে মাইনাস আলফা প্লাস মাইনাস রুট ওভার বি স্কোয়ার মাইনাস 4ac। বি স্কোয়ার মানে কি? আলফা স্কোয়ার মাইনাস 4ac। 4a হচ্ছে 1 ইন্টু সি কত? আলফা মাইনাস 1। ঠিক আছে? ডিভাইডেড বাই টোয়াইস এ অর্থাৎ 2 ইন্টু 1। তাহলে মাইনাস আলফা প্লাস মাইনাস রুট ওভার এখানে আলফা স্কোয়ার মাইনাস 4 আলফা প্লাস 4 ডিভাইডেড বাই 2। তাহলে এখানে আমরা আরো পাই হচ্ছে আলফা প্লাস মাইনাস, দেখো স্কোয়ার মাইনাস 4 আলফা প্লাস 4 এটা সমান আমরা লেখা যায় আলফা মাইনাস 2 এর হোল স্কোয়ার। তাহলে স্কোয়ার আর রুট কাটাকাটি যায়, তাই এটা সমান এটা 2। এখন আমরা এখানে একবার প্লাস মান নিব আর একবার হচ্ছে মাইনাস মান নিব। ঠিক আছে? একবার প্লাস মান নিব একবার মাইনাস মান নিব। এই দেখো এই অংশগুলো কিন্তু আলাদা। ঠিক আছে? তাহলে এক্স এর মান একবার প্লাস নিলে মাইনাস আলফা প্লাস আলফা মাইনাস 2 ডিভাইডেড বাই 2। তাহলে এটার মান পাই আমরা হচ্ছে আলফা আলফা কাটা গেল, তাহলে এক্স এর মান হচ্ছে আমাদের -1 পাইলাম। আর যদি আমরা হচ্ছে -1 পাইলাম, আর যদি আমরা হচ্ছে এক্স এর মান প্লাস নেই, এটা হচ্ছে প্লাস নিলাম আর এটা হচ্ছে মাইনাস নিলাম, এগুলা জাস্ট দেখাই দিবা যে একবার প্লাস নিয়ে একবার মাইনাস নিয়ে। তাহলে মাইনাস নিলে পরে হচ্ছে আলফা মাইনাস আলফা মাইনাস হচ্ছে +2 ডিভাইডেড বাই 2। তাহলে এটা হয় হচ্ছে -2 আলফা প্লাস 2। তাহলে হচ্ছে তার মানে হচ্ছে মাইনাস আলফা প্লাস 1। এটা আমাদের উত্তর থাকে। এখন এটা যদি আমরা এখানে বসাই, তাহলে আলফার মান পেয়ে যাবো। সরি, আলফার মান তো এখান থেকে পেয়ে গেলাম। ঠিক আছে? তাহলে এটা আমাদের সম্ভাব্য মান। এটা সম্ভাব্য মান একটা হচ্ছে -1 এর সমান হতে পারে, আর একটা হচ্ছে 1 মাইনাস আলফার সমান হতে পারে। ঠিক আছে? আর সম্পর্ক তো এটা। ওকে, 5 নাম্বার গেল।
6 নম্বর প্রশ্নটা আসলে আমি জানি নাই। এটা আমি অনেকভাবে চেষ্টা করছি। তোমরা যদি কেউ পারো তাহলে আমাকে একটু কমেন্ট বক্সে জানায় দিও বা করে দিও, অনেকের উপকার হবে। আমি আসলে এটা প্রশ্নটা পারি নাই, চেষ্টা করছি অনেক। 7 নম্বর প্রশ্নটা, 7 নম্বর প্রশ্নটা বলছে এ এ একটা বিন্দু দেওয়া আছে, বি একটা বিন্দু দেওয়া আছে, এই বিন্দু দুটির মধ্য দিয়ে গমনকারী দুটি রেখা ওয়াই অক্ষের ওপর সি বিন্দুতে লম্বভাবে ছেদ করে। সি এর স্থানাঙ্ক এবং এবিসি বৃত্তের সমীকরণ নিয়ে নেবো। দেখো প্রথম কথা হচ্ছে এবিসি একটা বৃত্ত, তাহলে আমরা একটা বৃত্ত আঁকা নেই, ঠিক আছে? এ হচ্ছে একটা বৃত্ত, ঠিক আছে? তাহলে আমরা এক্স ওয়াই অক্ষর কথা বলা হয়েছে, তাহলে আমরা অক্ষটা আগে আঁকায় নেই। তাহলে এক্স ওয়াই অক্ষ যদি আঁকানোর কথা বলে থাকে তাহলে আমরা এই অক্ষটা আঁকা নিলাম। এটা আমাদের ওয়াই অক্ষ, এটা আমাদের এক্স অক্ষ, ঠিক আছে? দেখা যাচ্ছে তো? ধরো আমাদের এ বিন্দু হচ্ছে এটা, 2a0, 2a0, এটা হচ্ছে আমাদের এ বিন্দু। আর বি বিন্দু কোনটা? বি বিন্দু এটা, কারণ মানে ওয়াই এর মানটা জিরো না, এ জিরো না, তার মানে কি বি বিন্দুটা এক্স এর উপরই অবস্থিত। এখন সি, ওয়াই অক্ষের উপর সি বিন্দুটি অবস্থিত। মনে করো এই যে এই বিন্দুটা হচ্ছে আমাদের সি, ঠিক আছে? এখন বলছে সি এর স্থানাঙ্ক এবং এবিসি এর ক্ষেত্রফল। এবিসি সমীকরণের সমীকরণটা বের করতে হচ্ছে। দেখো সি বিন্দুর স্থানাঙ্ক আহ 0 ওয়াই হবে, তাই হবে না? জিরো তো হবে, মানে এক্স এর মান জিরো হবে, এটা তো জানো। ওয়াই এর উপর যে কোনো বিন্দুর স্থানাঙ্ক এক্স এর মান জিরো। এখন আমাদের আমরা একটা সূত্র জানি যে এটা হচ্ছে কি আমাদের মানে শর্ত, এটা হচ্ছে আমাদের শর্ত যে মানে এই একটা এই দুটা মধ্যবর্তী এখানে কত কোণ তৈরি করে? এখানে 90 ডিগ্রি কোণ তৈরি করে। তার মানে কি এই দুইটা রেখার ঢাল হচ্ছে আমাদের ঢালের গুণফল -1 হবে। তাহলে এ আর সি বিন্দুর ঢাল গুণন, এটা কি বি বিন্দু, তাহলে বি আর সি বিন্দুর ঢাল সমান, গুণ করলে কি হবে? -1, -1 হবে। তাহলে এসির ঢাল কি হবে? y-y1 ডিভাইডেড বাই x-x1। তার মানে কি y মাইনাস সি কি জিরো, জিরো ওয়াই না, তাহলে y-y1 মানে 0 ডিভাইডেড বাই x-x1 মানে 0 - 2a ইন্টু, তারপর হচ্ছে এখানে y-y1 অর্থাৎ y-0 ডিভাইডেড বাই x-x1, 0 - a, এটা সমান কি -1। তাহলে আমাদের উপরে কি হয়? y² ডিভাইডেড বাই 2, এখানে -2a, এখানে -a, তাহলে 2a² সমান হচ্ছে আমাদের -1 হয়। তাহলে y সমান কি আসে? y সমান আমাদের আসে হচ্ছে আমাদের উম হ্যাঁ, ওয়াই সমান আসে হচ্ছে, আচ্ছা ওয়াই স্কোয়ার সমান হচ্ছে -2a² আসে, ঠিক আছে? -2, দুঃখিত, আমি আর কি একটু ভুল করছি এখানে। ভুল আমি করি না আসলে। এই যে এখানে যে বলছে না বি বিন্দুর স্থানাঙ্ক হচ্ছে কোথায়, এই যে বি বিন্দুর স্থানাঙ্ক যে a0 দেওয়া আছে না, এটা আসলে a0 না, এটা হচ্ছে মাইনাস এ হবে। আর এই বি বিন্দুটা আসলে এখানে না হয় এই যে এখানে হবে, আর এ বিন্দুটা এখানে হবে। তো এইভাবে লেখো, তাহলে এখানে মাইনাস মাইনাসে প্লাস হয়ে যাবে। তাহলে এখানে আমাদের এখানে প্লাস আসবে, এখানে মাইনাস থাকবে। মানে এটা হচ্ছে কি আমার একটু ভুল হয়েছে যে এখানে -a0 হবে, a0 বিন্দু। তাহলে আমাদের ওয়াই সমান কি বের হলো? ওয়াই সমান আমাদের √2a হবে, প্লাস মাইনাস দিতে হবে √2a। এখন এ বি সি সমীকরণের, তাহলে আমাদের সি বিন্দুটা কি? সি বিন্দুটা হচ্ছে আমাদের 0 ± √2a, এটা তো আমাদের সি বিন্দু। এখন আমাদের সূত্র, এখন এ বি সি ত্রিভুজের সূত্র হচ্ছে কি? এটা আমাদের দুটা ব্যাসের প্রান্ত বিন্দু না? দেখো দুটা ব্যাসের প্রান্ত বিন্দু এ আর বি হচ্ছে দুটা ব্যাসের প্রান্ত বিন্দু। তাহলে আমরা সূত্র কি জানি? x - x1 ইন্টু x - x2 প্লাস y - y1 ইন্টু y - y2 সমান 0। এটা আমাদের হচ্ছে ব্যাসের মানে ব্যাসের দুটা প্রান্ত বিন্দু, এটা হলে আমাদের তাদের গুণ, মানে সূত্রটা ক্ষেত্র সমীকরণ নির্ণয়, বৃত্তের সমীকরণ নির্ণয়ের সূত্র এটা। তাহলে x - x1 কত আমাদের 0, এই যে x, সরি x1 তো আমাদের হচ্ছে 2a ইন্টু x - x2 কত আমাদের -a, তাহলে মাইনাসে মাইনাসে প্লাস a হবে, প্লাস y - y1 কত আমাদের 0, আমাদের y2 কত 0, তাহলে এবারে বিয়োগ করলে ওই y থাকবে, তাহলে এটা সমান 0। তার মানে আমরা এখন সূত্রটা একটু গুণ করে দিই, x² - 2ax প্লাস ax -2a² প্লাস y², ঠিক আছে? এটা হচ্ছে আমাদের সূত্র, সমীকরণ, বৃত্তের এবিসি বৃত্তের সমীকরণ, ঠিক আছে? আশা করি এখানে কোনো সমস্যা নাই, সম্পূর্ণ জিনিসটা ক্লিয়ার। শেষ, সবগুলা প্রশ্ন মোটামুটি সমাধান করে দেওয়া শেষ। আশা করি তোমাদের সেরকম কোনো সমস্যা থাকবে না।
আমি সবগুলো প্রশ্ন ভালোভাবে সমাধান করে দেওয়ার চেষ্টা করছি। আহ, তোমরা ভালোভাবে পড়াশোনা করবে, আর এক একটা ভিডিও বানাইতে বেশ মোটামুটি ভালো রকমের কষ্ট হয়। তোমরা সবগুলো ভিডিও দেখবা, চ্যানেলের ভিতর আরো অনেক ভিডিও আছে রুয়েটে, অর্থাৎ আমার বিশ্ববিদ্যালয়, এটা একটা গর্বের বিষয় যে আমার বিশ্ববিদ্যালয়, এই বিশ্ববিদ্যালয়ের যে প্রশ্নগুলো আছে সবগুলো প্রশ্ন আমি মোটামুটি সমাধান নিয়ে আসতেছি। আজকে একটা ভিডিও আপলোড দিয়ে দিব, সম্ভবত কালকে বা পরশু তোমরা আরো দুটো ভিডিও পেয়ে যাবে আশা করি। আর তোমাদের কোন বিশ্ববিদ্যালয়ে যারা আমার নিয়মিত ভিউয়ার আছো তাদের কাছে একটা অনুরোধ এবং রিকোয়েস্ট, অনুরোধ আর রিকোয়েস্ট তো একই, মানে তাদের কাছে, তোমাদের কাছে একটা অনুরোধ যে আমার এই চ্যানেলটা তো ছোট এবং আমি তো ভিডিও বুস্ট করি না, আমার তো এক্সট্রা ইনকাম নাই যে আমি তোমাদের জন্য ভিডিওটা বুস্ট করব। তো সেই হিসেবে তোমরা আমার এই চ্যানেলটা, আমার শক্তি তোমরাই, তোমরা যদি আমাকে হেল্প না করো তাহলে কিন্তু হবে না। তোমরা আমার এই চ্যানেলটা সবার কাছে শেয়ার করো। যদি আসলে ভালো হয় তাহলে শেয়ার করো, আর যদি মনে হয় যে না ভাইয়া ভালো পড়ায় না তাহলে দরকার নাই, তাহলে শেয়ার করার দরকার নাই। তোমরা কমেন্ট করে জানা দিবে ভাই আপনি আর ভিডিও তৈরি করেন না, আমার আপনার ভিডিও ভালো লাগে না, এটা বলে দিও যদি ভালো না লাগে। আর হচ্ছে তাহলে আমি আর কষ্ট করে ভিডিও বানাবো না। আর যদি ভালো লাগে, প্রকৃত অক্ষয় ভালো লাগে, তাহলে সবাইকে শেয়ার করবা, আমাকে একটু উপকার করবা। আমি তো ভিডিও পোস্ট করতে পারবো না, যেটা বললাম আগেই, আমার তো সেরকম মানে ইনভেস্ট নাই আর কি। তোমরাই হচ্ছে আমার প্রকৃত শক্তি। আর কোন বিশ্ববিদ্যালয়ের প্রশ্নপত্রের সমাধান লাগবে বা কোন টপিক তোমাদের দুর্বলতা আছে সে আমাকে বলে কমেন্ট করে জানাবা। তাহলে আমি সমাধান করে দেওয়ার চেষ্টা করবো। আর তোমরা যারা 26 ব্যাচ, 27 ব্যাচ বা যারা আপকামিং ব্যাচ আসছো, তারা যদি আমার কাছে 25 ব্যাচও আসো, তোমরা যদি আমার কাছে প্রাইভেট পড়তে চাও অনলাইনে, বা রাজশাহীতে যারা আছো তারা যদি আমার কাছে অফলাইনে পড়তে চাও, তাহলে আমার হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া আছে, হোয়াটসঅ্যাপ নাম্বারটা একটু তুলে নাও, 01749317288। এই নাম্বারে আমাকে মেসেজ করবে, ঠিক আছে? অথবা কল দিতে পারো, তোমরা চাইলে, সমস্যা নাই। ঠিক আছে, আশা করি তোমরা সকলে ভালো থাকবে আর আমার জন্য দোয়া করবে। আর হ্যাঁ, আরেকটা বিষয়, বাংলাদেশে বর্তমানে ফেনীতে, কুমিল্লা এবং নোয়াখালীতে এবং চট্টগ্রামের কিছু অংশ বন্যায় প্লাবিত, তাদের পাশে দাঁড়াও। যারা ওই অঞ্চলে আছো তাদের মানে এখানে সমবেদনা দেওয়ার মতো কিছু নাই আসলে। আসলে তোমরা পরিস্থিতির শিকার, তোমরা ভালোভাবে সেফ থাকার চেষ্টা করো। পাশাপাশি তোমরা যারা আছো, যারা সাহায্য, মানে উদ্ধার কাজে সাহায্য করতে পারবা তারা উদ্ধার করো। আর যারা দূরে আছো অনেক, যে সাহায্য করতে পারতেছো না, মানে কাছে থেকে শক্তি প্রয়োগ করে সাহায্য করতে পারতেছো না, তারা আর্থিকভাবে সাহায্য করতে পারো বিভিন্ন ফাউন্ডেশনে টাকা প্রদানের মাধ্যমে। সেই ফাউন্ডেশনের টাকা মানে তাদের খাবারের, মানে এটা ত্রাণ বলবো না, জাস্ট তাদের খাবারের জন্য ব্যয় হবে। আসলে ত্রাণ কথাটা সুন্দর না, আমার কাছে সুন্দর লাগে না। তারা মানে যারা গরিব তাদেরকে ত্রাণ দেয়, কিন্তু তারা তো গরিব না, তারা হচ্ছে জাস্ট পরিস্থিতির শিকার। প্রকৃতির এটা একটা সমস্যা, প্রকৃতি এটা তাদেরকে সৃষ্টি করে দিয়েছে, প্রকৃতি বলবো না, ভারত মানব সৃষ্ট ভাবে বন্যা তৈরি করছে। ঠিক আছে, আশা করি তোমরা সকল ভালো থাকবে আর আমার জন্য দোয়া করবে। আসসালামু আলাইকুম।